আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের সলভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু জাফর রায়হান। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে, আমরা বিগত ক্লাসে করেছিলাম জাবেদার বেসিক ফাউন্ডেশন ক্লাস করেছি, এরপর জাবেদার প্র্যাকটিস করেছি। জাবেদার প্র্যাকটিস করতে গিয়ে আপনাদেরকে কিছু প্র্যাকটিস দেওয়া হয়েছে এবং শিট দেওয়া হয়েছে। সেখানে আপনাদের যে সমস্যাগুলো ছিল, আজকে আমরা সবার সেই সমস্যাগুলো সমাধান করব। আপনারা প্রথমে আমাকে জানান একটু, সবাই কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। জি স্যার, শুনতে পাচ্ছি এবং স্লাইডও দেখা যাচ্ছে। ওকে স্যার, আমার প্রথম ক্লাস, আপনার প্রথম ক্লাস হ্যাপি। আপনার প্রথম ক্লাস কেন? যাদের আজকে প্রথম ক্লাস, আগের ক্লাস মিস করছেন, আপনারা পিছনের ক্লাসগুলো দেখে নেবেন, সেগুলো রেকর্ড দেওয়া আছে, ওখানে আপনারা দেখবেন। তাহলে আমরা যেই সমস্যাগুলো আপনাদের মধ্য থেকে যে সমস্যাগুলো আমরা পাইছি, এই সমস্যাগুলো আমরা সমাধান শুরু করি। প্রথমত স্যার সবাইকে মিউট করতে বলেন। আচ্ছা, সবাইকে মিউট করতে বলে, যাদের সাউন্ড পলিউশন হচ্ছে, সাউন্ডে সমস্যা করতেছে আশপাশের সাউন্ডে, আপনারা সবাই মিউট করে রাখেন। এখন ঠিক আছে কিনা দেখেন। তাহলে আমরা প্রথম সমস্যা দেখি। আমাদের প্রথম সমস্যা হচ্ছে, দেখেন এখানে প্রথম সমস্যা কি, মিস্টার সুজন আলমারি, চেয়ার, টেবিল, খাটের ব্যবসা করেন। মিস্টার সুজন কিসের ব্যবসা করেন? আলমারি, চেয়ার, টেবিল এবং খাট, এই তিনটা জিনিসের, আলমারি, চেয়ার, টেবিল, খাট, এই চারটা পণ্যের তিনি বিজনেস করেন। এপ্রিলের 10 তারিখে তিনি 10,000 টাকা মূল্যের 10টি আলমারি ক্রয় করেন। 10,000 টাকা মূল্যের 10টি আলমারি ক্রয় করেন কিভাবে? 10% বাট্টায়। কিভাবে ক্রয় করেন? 10% বাট্টায় ক্রয় করেন। সেখানে প্যাকিং খরচ হচ্ছে 2,000 টাকা এবং বহন খরচ হচ্ছে 8,000 টাকা। বহন খরচ কত টাকা? 8,000 টাকা। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা, যারা শুনতে পাচ্ছেন না, আপনাদের ওখানে আপনাদের ডিভাইসের সমস্যা হতে পারে অথবা আপনার নেটওয়ার্কের সমস্যা হতে পারে। সবাই কিন্তু শুনতে পাচ্ছে, কারো সমস্যা হচ্ছে না। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখানে মূলত তিনি কি করেছিলেন বলেন, মিস্টার সুজন তিনি কি করেছিলেন? মিস্টার সুজন 10 তারিখে 10,000 টাকা মূল্যের 10টা আলমারি ক্রয় করেন। এখন দেখেন, এখানে প্রথম কথা হচ্ছে তিনি পণ্য ক্রয় করেন। পণ্য ক্রয় করেন, তাহলে পণ্য ক্রয়ের জাবেদা কি হয়? পণ্য ক্রয়ের জাবেদা হয়, যেহেতু তিনি পণ্য ক্রয় করেছেন, তার কাছে পণ্যগুলো আসছে, যা কিছু আসে ডেবিট হয়। আবার পণ্য ক্রয় করলে আমাদের খরচ বাড়ে, ব্যয় এবং সম্পদ যদি বাড়ে, সবসময় এটা ডেবিট হয়। তো আমরা পণ্য ক্রয়ের জাবেদা কি করি? পণ্য ক্রয়ের জাবেদা হচ্ছে ডেবিট করি পারচেজ, অর্থাৎ ক্রয়, পণ্য ক্রয়। পণ্য ক্রয় কি হবে? ডেবিট হবে। পণ্য ক্রয় ডেবিট। এখন দেখেন, আমরা কত টাকা দিব? পণ্য ক্রয় আমরা ডেবিট করি, কত টাকা দিব? প্রথমত দেখেন, 10টা আলমারি, আমরা ক্যালকুলেশনটা একটু বাইরে করি। আমরা কত টাকা করে কিনলাম? 10,000 টাকা করে কিনলাম। 10,000 টাকা করে কি কিনছি? 10,000 টাকা করে কিনলাম 10টা আলমারি। তাহলে 10টা আলমারির দাম কত হয়? 10টা আলমারির দাম কত হয় বলেন? 1,00,000 টাকা। 1,00,000 হয় কিনা? হয়। এখন এক্ষেত্রে দেখেন, সে আবার 10% বাট্টা পাইছে। তাহলে 10,000 টাকার যদি আমরা 10% বাট্টা পাই, আমরা আলমারি কিনলাম 1,00,000 টাকায়, সেখানে 10% বাট্টা পাইলাম, তার মানে আমরা 10,000 টাকার মধ্যে 10% কম টাকা দিব। তাহলে 10,000 টাকার কম যদি হয়, আমরা 10% বাট্টা বাদ দিই। আমরা যদি 10% বাট্টা বিয়োগ করি, তাহলে বাট্টা হচ্ছে কত টাকা? বাট্টা হচ্ছে 10,000 টাকা, 10% হচ্ছে 1,00,000 টাকার। 1,00,000 টাকার 10% কত টাকা? এই যে দেখেন, এটা হচ্ছে মোট টাকা।
ক্রয় মূল্য। এর মধ্যে 10% যদি বাট্টা পাই, 10%-এর বাট্টা হচ্ছে 10,000 টাকা। তাহলে আমাদের আর কত টাকা থাকে? ফন্টকে আরেকটু বড় করতে হবে নাকি ছোট করতে হবে আপনারা জানেন? ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি সমস্যা হচ্ছে? তাহলে 10,000 টাকা যদি আমরা বাট্টা পাই, এই 10,000 বিয়োগ করলে আর থাকে কত? 90,000 টাকা। 90,000 টাকা। এখন দেখেন আমরা পণ্য কিনলাম 90,000 টাকা। এখন পণ্য ক্রয়ের সাথে এখানে যে আমরা 90,000 টাকা পাইলাম, এই 90,000-এর সাথে আবার কিছু খরচ আছে। খরচ কত টাকা? প্যাকিং খরচ 2,000 টাকা, বহন খরচ 8,000 টাকা। তাহলে কত টাকা হয়? এখানে আরো যুক্ত হবে 90,000-এর সাথে 2,000 টাকা প্যাকিং খরচ এবং বহন খরচ হচ্ছে 8,000 টাকা। তাহলে টোটাল কত হয়? ঘুরে ফিরে আবার 1 লক্ষ টাকাই হইল। ঘুরে ফিরে আবার 1 লক্ষ টাকা। সবাই বুঝছেন কিনা বলেন? বলেন, এই ক্যালকুলেশনটা সবাই কি বুঝতে পারছেন? সবাই ক্যালকুলেশনটা বুঝছেন কিনা বলেন? জি স্যার, আচ্ছা ওকে। তাহলে দেখেন, অন্তত এতটুকু তো বুঝছেন, এখানে ক্রয় মূল্য হবে কত টাকা? 1 লক্ষ টাকা। ক্রয় মূল্য আমরা কত টাকা দিব? 1 লক্ষ টাকা। তাহলে এটা আমরা 1 লক্ষ টাকা দিয়ে দিই। ডেবিট করলাম কত টাকা? 1 লক্ষ টাকা। ডেবিট 1 লক্ষ টাকা। এরপর দেখেন, পণ্য ক্রয় করলে আমরা পণ্য কিনলাম, তো পণ্য কেনার সময় তো 1 লক্ষ টাকা আমরা দোকানদারকে দিতে হয়েছে, আমাদের ক্যাশ থেকে চলে গেল। ক্যাশ কত টাকা গেল? ক্যাশ গেল 1 লক্ষ টাকা। তাহলে ক্যাশ হবে কি? যা চলে যায় ক্রেডিট, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট আমরা কত দিব? নগদান হিসাব ক্রেডিটে দিব 1 লক্ষ টাকা। নগদান হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা। তাহলে ক্রয় ডেবিট কত টাকা? 1 লক্ষ টাকা। নগদান হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা। সবাই বুঝছেন কিনা বলেন? এটাতে আর কারো সমস্যা আছে কিনা? যারা যারা বলছিলেন এখানে সমস্যা, বলেন এটা সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে। এরপর আমরা আসি 2 নাম্বার। 2 নাম্বার সমস্যাটা দেখেন। এরপর 2 নাম্বারে কি হয়েছে? 2 নাম্বারের সমস্যা হচ্ছে, এপ্রিলের 12 তারিখে মিস্টার সুজন 50,000 টাকা দিয়ে একটি জেনারেটর ক্রয় করেন 10% বাট্টায়। সেম কাহিনী। 10 তারিখে যদি আপনি বুঝে থাকেন, 12 তারিখে আপনার সমস্যা হওয়ার কথা না। আপনি জেনারেটর ক্রয় করছেন, জেনারেটর যদি আমরা ক্রয় করি, আমরা হিসেবের শিরোনামে কি লিখতে হয়? অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম। তাহলে আমরা যদি অফিস সরঞ্জাম লিখি, কত টাকা? অফিস সরঞ্জাম কি করব? অফিস সরঞ্জাম করব। দেখেন, আমরা 50,000 টাকা দিয়ে একটা কি কিনলাম? জেনারেটর কিনলাম। এই জেনারেটরটা আমাদের কাছে আসছে নাকি চলে গেছে? জেনারেটর আমাদের কাছে আসছে। আমরা যা কিছু কিনি, পণ্য আমাদের কাছে আসে, আসলে আমরা কি করি? ডেবিট করি। যা আসে তাই ডেবিট। এরপর দেখ, আমরা জেনারেটর কেনা মানে হচ্ছে আমাদের খরচ বেড়ে যাওয়া, ব্যয় বেড়ে যাওয়া। তো ব্যয় বাড়লে কি হয়? ব্যয় বাড়লে ডেবিট হয়। ব্যয় এবং সম্পদ বাড়লে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়। অপরদিকে আয়, দায়, মালিকানা শর্ত, এই 3টা জিনিস বিপরীত হয়। বাড়লে ক্রেডিট হয়, কমলে ডেবিট হয়। যেহেতু এখানে খরচ বাড়ছে, আবার আমরা শর্টকাটে চিন্তা করলে, জেনারেটর আমাদের কাছে আসছে, পণ্য আসছে, যা আসে ডেবিট করি। তাহলে 50,000 টাকা আমরা এখানে কি করব? ক্যালকুলেশন করে দেখি কত টাকা হয়। আমরা অফিস সরঞ্জাম করব ডেবিট, অফিস সরঞ্জাম করব ডেবিট। কত টাকা? অফিস সরঞ্জাম ডেবিট। আমরা ক্যালকুলেশনটা করি। যখন আমরা 50,000 টাকা দিয়ে কিনলাম, আগের মতো দেখেন ক্যালকুলেশনটা সেম, একটু আগে যেটা দেখাইলাম। 50,000 টাকা থেকে আমরা 10% বাট্টা বাদ দিব। 10% বাট্টা বাদ দিলে আর কত টাকা থাকে? 50,000 টাকা 10% কত? 5,000 টাকা। এখানে শূন্য একটা কম, 5,000 টাকা। তাহলে 5,000 টাকা যদি আমরা বাদ দেওয়া থাকে কত? 45,000 টাকা। ঠিক কিনা? আপনাদের যাদের ক্যালকুলেটর আছে, আপনারা সাথে একটু ক্যালকুলেশন করবেন। আমার এখানে যদি হয়তো মিস্টেক হইতেও পারে, আপনারা ক্যালকুলেট করে একটু জানাবেন ঠিক মতো হচ্ছে কিনা। তাহলে 50,000 টাকা 10% যদি আমরা বাট্টা দেই,
বাদ দিলা থাকে 45,000 টাকা। এখন এই 45,000 টাকার সাথে আমরা যোগ করব কি, 45,000 টাকার সাথে দেখেন এখানে আমাদের 10% বাড়টা পাইছি, এটা আমরা বাদ দিছি। এরপর আবার দেখা গেল প্যাকিং খরচ আছে 1,000, বহন খরচ 4,000 টাকা, তার মানে আরো 5,000 টাকা খরচ আছে। ঘুরে ফিরে আবার কত টাকা হইলো, 50,000 টাকা। বুঝতে পারছেন, বুঝছেন কিনা? তাহলে আমরা ডেবিট করব কত টাকা, অফিস সরঞ্জাম ডেবিট 50,000 টাকা। তাহলে অফিস সরঞ্জাম যদি ডেবিট হয় তাহলে আমরা ক্রেডিট করব কি, যেহেতু এই 50,000 টাকা দিয়ে তো আমরা কিনে আনছি, আমাদের ক্যাশ টাকা চলে গেছে। ক্যাশ টাকা যদি চলে যায়, নগদান হিসাব ক্রেডিট। ক্যাশ টাকা চলে গেছে, নগদান হিসাব করব কি, ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট কত টাকা, 50,000 টাকা। বলেন সবাই বুঝছেন নাকি বুঝেন নাই? এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন? এই দুইটাতে আর কোনো সমস্যা হবে কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা? এই দুইটা সবাই কি বুঝতে পারছেন? হ্যাপি লিখছেন জি, তামান্না জি, নীলুফা বুঝেছি, হ্যাপি, প্রিয়া চৌধুরী জি স্যার, ওকে আচ্ছা, আপনারা তো সবই বুঝেন। এরপর দেখেন 3 নাম্বার প্রশ্নটা দেখেন। 3 নাম্বারে অনেকের সমস্যা আপনারা বলছেন। 3 নাম্বারে হচ্ছে কি, পণ্য বিক্রয় 10,000 টাকা, যার 40% নগদে 30% চেকে পাওয়া গেল। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে বিক্রয় হয়েছে। বিক্রয় হলে আমরা একটা জাবেদা করি, বিক্রয়ের জাবেদা। এরপর বিক্রি করে আমরা এখানে নগদ টাকা পাইলাম 40%, 40% টাকা পাইছি কি নগদে, ক্যাশ পাইছি। এরপর 30% পাইছি চেকে। এখন দেখেন তাহলে কত হয়, 40 আর 30-এ কত পার্সেন্ট, 70%। তার মানে আমরা 100% টাকা কিন্তু পাই নাই, 100% টাকা কিন্তু আমরা পাই নাই। পণ্য বিক্রি করলাম যা, তার মধ্যে আমরা নগদে কিছু পাইছি, চেকে কিছু পাইছি, এরপরও আরো কিছু বাকিতে আছে। অবশিষ্ট যেটা আছে এটা হচ্ছে ধারে বা বাকিতে। অবশিষ্ট যেটা হচ্ছে সেটা কি, ধারে বা বাকিতে। এখন যখন আমরা ধারে পণ্য বিক্রি করি, ধারে পণ্য বিক্রি হলে সেখানে একটা দেনাদার সৃষ্টি হয়। তার আগে কি ঘটনা ঘটছে এগুলো আমরা আগে তুলে ফেলি। দেখেন পণ্য বিক্রি করলাম, পণ্য বিক্রি করলে আমাদের কাছে নগদ টাকা আসে। আমরা নগদে কত টাকা পাইছি, 40% পাইছি। তাহলে আমরা লিখবো নগদান হিসাব ডেবিট, যা কিছু আসে ডেবিট, নগদ টাকা আসছে। নগদ টাকা আসলে প্রতিষ্ঠানের সম্পদ বাড়ে, ক্যাশ ডেবিট, ক্যাশ বাড়ছে। তাহলে আমরা লিখবো কি, ক্যাশ ক্যাশ হচ্ছে ডেবিট কত টাকা। দেখেন নগদান হিসাব ডেবিট 40%, 10,000 টাকা 40% কত টাকা বলেন? 10,000 টাকা 40% হচ্ছে 4,000 টাকা। 10,000 টাকা 40% হইলো 4,000 টাকা। বুঝতে পারছেন? যাদের ক্যালকুলেটর আছে আপনারা একটু চেক করে নেন। এরপর দেখেন 30% পাইছি চেকে। এখন আমি যে 30% টাকা চেকে পাইলাম, আমার প্রতিষ্ঠানে আমি সরাসরি পাই নাই, চেকে পাইলে আমরা কি লিখি, ব্যাংক লিখি। তার মানে এই টাকাটা আমার ব্যাংকে জমা হবে, ব্যাংকে আসতেছে। এজন্য আমরা লিখবো ব্যাংক, ব্যাংক হিসাব ডেবিট কত টাকা, চার, কত পার্সেন্ট, 30%। তাহলে 10,000 টাকা 30% টাকা কত হয়, 30% হচ্ছে 3,000 টাকা। তার মানে আমরা 10,000 টাকার এখানে কত হয়েছে, 4,000 টাকা, 3,000 টাকা, 7,000 টাকা। 7,000 টাকা আমরা পাইলাম বিক্রি করে, 40% পাইছি নগদে, 4,000 টাকা পাইছি, 30% চেকে, মানে 3,000 টাকা আমরা ব্যাংকে পাইছি। তাহলে আমাদের বাকি আছে আরো কত, 3,000 টাকা বাকি আছে। যেই 3,000 টাকা বাকি আছে, আচ্ছা এটা আমি একটু নিচে নামাই দিই। যেই 3,000 টাকা আমাদের বাকি আছে, দেখেন যেই 3,000 টাকা বাকি আছে, যদি কখন আমরা ধারে বিক্রি করি, যখন আমাদের এখানে ধারের সৃষ্টি হয়ে গেছে, ধারে আমরা বিক্রি করে ফেলছি, বাকি 30, আরো 3,000 টাকা বাকি, এটার জন্য একটা দেনাদার সৃষ্টি হবে। এটার জন্য কি সৃষ্টি হবে, দেনাদার, অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমরা কি দিব, ডেবিট কত টাকা, দেনাদার সৃষ্টি হচ্ছে কত টাকা, আমরা কত টাকা পাবো, 3,000 টাকা পাবো। এই যে দেখেন 4,000 টাকা পাইলাম নগদে, 3,000 টাকা ব্যাংকে পাইলাম, আরো বাকি আছে 10,000 টাকার মধ্যে। পণ্য বিক্রি করছি 10,000 টাকা, পাইলাম আমি 7,000 টাকা, আর বাকি আছে 3,000 টাকা। এটাই হচ্ছে আমার দেনাদার। দেনাদার হচ্ছে কত, 3,000 টাকা। তাহলে টোটাল কত হয়েছে দেখেন, 4,000, 3,000, 7, 7 এ 3-এ 10,000 টাকা।
এই 10,000 টাকা আমাদেরকে আবার ক্রেডিট করতে হবে। আমরা ক্রেডিট কি করব? আমরা যখন পণ্য বিক্রি করছি, পণ্য বিক্রি করলে আমাদের কাছ থেকে পণ্য চলে যায়, যা কিছু চলে যায় তা ক্রেডিট হয়। আমরা শর্টকাট ফর্মুলায় বলেছি যা চলে যাবে তাই ক্রেডিট, পণ্য চলে গেছে। পণ্য নামে হিসাব বিজ্ঞানে কোনো হিসাবের শিরোনাম লেখা যায় না, এজন্য আমাদেরকে লিখতে হয় পণ্য ক্রয় করলে ক্রয়, বিক্রয় করলে বিক্রয়। যেহেতু আমরা পণ্য বিক্রি করছি, এখানে আমরা লিখবো বিক্রি, অর্থাৎ সেলস। তাহলে সেলস আমরা কি করব? ক্রেডিট করব। ক্রেডিট করব কত টাকা বলেন? ডেবিট করছি 10,000, ক্রেডিট করব কত? 50,000 টাকা না 10,000 টাকা? 10,000 টাকা। বুঝছেন কিনা বলেন? বলেন এই 3 নাম্বার, 3 নাম্বার জাবেদায় আর কারো কোনো সমস্যা আছে কিনা? সবাই বুঝতে পারছেন? বলেন, মাথায় ঢুকতেছে নাকি কঠিন মনে হচ্ছে? এখন কি মাথা একটু হালকা লাগতেছে কিনা? যাদের এতদিন মাথা ভারী লাগছিল, মাথা হালকা হচ্ছে কিনা? বলেন, মাথা ভারী লাগলে জানেন। বুঝতে পারছি জি স্যার, ভালোই বুঝছি। মুজাহিদ বুঝছি স্যার, ওকে। আচ্ছা, সবাই তো বুঝতেছেন, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা 3টা সমস্যা সমাধান করলাম। এরপর আমরা 4 নাম্বার সমস্যাটা দেখি। আপনাদের যাদের সমস্যা ছিল 4 নাম্বারে, এখানে দেখেন 4 নাম্বার প্রশ্নে অনেকেরই সমস্যা হইতে পারে ভ্যাট নিয়ে সমস্যা। এই জন্য আমরা প্রথমত ভ্যাট সংক্রান্ত কিছু বেসিক নলেজ আমাদের জানা উচিত। দেখেন, ভ্যাট থেকে আপনাদের পরীক্ষা 1 নাম্বার আপনারা পাবেন, ভ্যাট থেকে আপনারা 1 নাম্বার পরীক্ষায় পাবেন। এখন কথা হচ্ছে ভ্যাটটা আসলে কি? ভ্যাটটা আসলে কি? দেখেন, ভ্যাট মানে কি? ভ্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা আপনারা সবাই জানেন, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা পুনরূপ আসতে পারে। তাহলে ভ্যালু ভ্যাট থেকে ভ্যালু অ্যাডেড, ভ্যাটের পুনরূপ কি, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা সবাই নোট করতে পারেন। তাহলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে হচ্ছে কি? সংক্ষেপে বলা হয় ভ্যাট, সংক্ষেপে বলা হয় এই যে ভি, এরপর এখানে আছে কি এ টি, ট্যাক্স। তাহলে প্রথম 3টা অক্ষর নিচ্ছে ভ্যাট। তাহলে এই ভ্যাটটা আসলে কি? যখন আমরা কোন একটা প্রতিষ্ঠান যদি উৎপাদন করে পণ্য, কোন উৎপাদিত পণ্য অথবা সেবার উপরে সে যে সার্ভিসটা দেয় ওটার উপর সংযোজিত যে মূল্যটা, সংযোজিত মানে কি? এই যে দেখেন, ভ্যালু মানে কি? মূল্য। ভ্যালু মানে কি? মূল্য। অ্যাডেড মানে কি? সংযোজন। ট্যাক্স মানে কর। মূল্য সংযোজন কর, মূল্য সংযোজন কর, মূল্য সংযোজন কর। 3টা শব্দের প্রথম অক্ষর কি? মু, স, ক। এটাকে সংক্ষেপে আবার বলা হয় মূসক। এজন্য আমরা যখন ভ্যাটের যতগুলো রেজিস্টার আছে, ভ্যাটের অনেকগুলো ফর্ম আছে, যে ফর্মগুলো আছে এই ফর্মগুলোর নাম হচ্ছে মূসক দিয়ে নাম হয়। এই ফর্মগুলোর নাম হয় কি দিয়ে? ভ্যাটের যে ফর্মগুলো আছে সবগুলো নাম হয় কি দিয়ে? মূসক। যেমন আমরা বলি এই যে মূসক, MUSH, মূসক, মূসক 9.1। মূসক 9.1 কি? এটা আপনারা যারা যারা, আমি জানি না আপনারা কারা কারা ভ্যাট নিয়ে কাজ করেন, তারা আসলে বুঝতে পারবেন। মূসক 9.1 মানে হচ্ছে প্রত্যেক মাসে একটা প্রতিষ্ঠান যখন ভ্যাটের কি করে, বিন অ্যাপ্লিকেশন করে, বিন সার্টিফিকেটটা পায়, বিন সার্টিফিকেট পাওয়ার পরে 1 মাস পর থেকে তাকে প্রত্যেক মাসে কি করতে হয়? ভ্যাটের রিটার্ন সাবমিট করতে হয়, প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। এখন চলতেছে কি মাস? এখন চলতেছে এপ্রিল মাস। তাহলে এপ্রিল মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে, এই এখন এপ্রিল মাসে আমরা যে ভ্যাটের যে কার্য, ব্যবসায়ের যে কার্যক্রমগুলো চলবে, এটা রিটার্নটা আমরা সাবমিট করতে হবে কখন? আগামী মাসে, অর্থাৎ মে মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে। যে ফরমে আমরা ভ্যাটের রিটার্নটা সাবমিট করি এটাকে বলা হয় মূসক 9.1। তাহলে মূসক 9.1 কি? ভ্যাট রিটার্ন, ভ্যাটের রিটার্ন। এখানে আপনি ভ্যাট রিটার্নটা সাবমিট করবেন। এরপর মূসক আমরা যারা যারা যে প্রতিষ্ঠানগুলোকে এই কি করতে হয়, অনেকগুলো প্রতিষ্ঠানকে প্রত্যেক মাসে একটা করে মূল্য ঘোষণা দিতে হয়। সে যে পণ্যগুলো বিক্রি করবে এটার উপর একটা মূল্য ঘোষণা বা সহগ ঘোষণা করতে হয়, সেটাকে বলা হয় মূসক
9 পয়েন্ট মূসক 4.3। এরপর দেখেন আমরা যখন ভ্যাটের এই আপনি আপনি বিজনেস করেন, এখন আপনি যখন উৎসে কর্তনকারী কোনো সত্তার কাছ থেকে কোনো একটা পণ্য কিনবেন, আপনার কাছ থেকে সে ভ্যাট কেটে রাখবে। যে ভ্যাট কেটে রাখবে ওই ভ্যাটটা তাকে সরকারি কোষাগারে কি করতে হয়, জমা দিতে হয়। আপনি যে ভ্যাটটা কাটবেন আপনাকে একটা ফর্ম দিবে, ওই ফর্মটার নাম হচ্ছে মূসক মূসক 6.6, অর্থাৎ এটাকে সংক্ষেপে বলা হয় ভিডিএস। ভিডিএস। তাহলে এই ভিডিএসটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। পূর্ণরূপ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে কি ভিডিএস। ভিডিএস এর পূর্ণরূপ কি? ভিডিএস এর পূর্ণরূপ হচ্ছে ভ্যাট ডিডাকশন এট সোর্স, উৎসে কর্তন। তাহলে বিডিএস এর পূর্ণরূপ কি? ভ্যাট ডিডাকশন এট সোর্স, উৎসে কর্তন। এখন উৎসে কর্তন করলে কোন ফর্মটা দেয়? মূসক 6.6, এটা আপনাদেরকে দিবে। তো এরকম করে ব্যাটের অনেকগুলো ফর্ম আছে, মূসক 2.1, 2.2, 2.3, এরপর মূসক 4.3, 4.2, মূসক 6.1, এরপর যে মূসক 6.1, মূসক 6.2, মূসক 6.3। তাহলে আবার আছে মূসক 6.2.1। এই যে দেখেন এগুলো কি? মূসক 6.1 হচ্ছে ক্রয় বই। আপনি ক্রয় বইয়ের রেজিস্টার যেখানে মেনটেন করবেন ভ্যাটের, এটাকে বলা হয় মূসক 6.1। এরপর যে বইটা আপনি বিক্রি সংক্রান্ত রেজিস্টার রাখবেন এটাকে বলা হয় মূসক 6.2। আর আপনি যে পণ্য বিক্রি করেন, আপনার একটা কসমেটিকের দোকান আছে ধরেন সাথী, সাথী এন্টারপ্রাইজ। সাথী কি করে? কসমেটিক বিক্রি করে। সাথীর যদি সে কোনো পণ্য বিক্রি করে, সে যেই চালানের মধ্যে যে ফর্মের মধ্যে বিক্রির ওই ভাউচারটা রেডি করে, সেটা হচ্ছে কি মূসক 6.3। এরপর আপনার যদি পণ্য ক্রয় বিক্রয় একসাথে একই বইয়ের মধ্যে যেখানে সংরক্ষণ করা হয়, মূসক 6.2.1, ক্রয় এবং বিক্রয় তথ্য একসাথে লিপিবদ্ধ করা হয়। তো এরকম মূসকের বিভিন্ন ফর্ম আছে। এখন দেখেন এখান থেকে এই ফর্মগুলো মেনটেন করতে হয় কারা? প্রত্যেক মাসে যারা ব্যবসা করে এদেরকে কি করতে হয়? এই ফর্মগুলো মেনটেন করতে হয়। এখন এক একটা প্রতিষ্ঠানের আমরা অনেক সময় পরীক্ষায় কি দেখি? ভ্যাটের শুধু 15%টাই দেখি। আবার আমরা অনেকে চিন্তা করি ভ্যাটের কোনো কখনো 10% হইতে পারে কিনা, কখনো 20% হইতে পারে কিনা, ভ্যাটের 30% হইতে পারে কিনা, আমরা এরকম কনফিউশন থাকি। কিন্তু ভ্যাটের যে পার্সেন্টেজ গুলো, এই শতকরা হার গুলো, এগুলো কিন্তু সরকার কর্তৃক ফিক্সড, নির্ধারিত। এগুলো আপনি মন গড়া কখনো বইতে দেখবেন না, কখনো পরীক্ষায়ও দেখবেন না। এগুলো নির্ধারিত। তবে আমাদের একাডেমিকের কথা যদি আমরা চিন্তা করি, একাডেমিক্যালি সব সময় পরীক্ষায় 15%-এ কি করা হয়? পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। কেন আসে? কারণ এটা হচ্ছে ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট। তাহলে ভ্যাটের 15%টাকে কি বলা হয়? ভ্যাটের যে 15%-এর হার, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড রেট। তাহলে পরীক্ষায় এটা আপনাদের কনফিউশন আসতে পারে এমসিকিউতে, ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট কত পার্সেন্ট? ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 15%। ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট কত পার্সেন্ট? 15%। এখন দেখেন তাহলে ভ্যাটের এটার বাহিরেও অন্যান্য হার আছে। কোনো কোনো প্রতিষ্ঠানের 10% ভ্যাট আছে, কোনো কোনো প্রতিষ্ঠানের 7.5%, কোনো কোনো প্রতিষ্ঠানের 5%। এগুলো এখন আগে যাদের 5% ছিল এখন এদের করে ফেলছে 7.5%। আগে যাদের 7.5% ছিল এদেরকে এখন ভ্যাট দিতে হয় 10%। এরকম এগুলো আইনগুলো সবসময় কি হয়? পরিবর্তন হয়। এরপর আবার কিছু কিছু প্রোডাক্টের উপর কোনো ভ্যাট নাই, 0%। অর্থাৎ আপনার এখানে অন্য কোনো হার পরীক্ষা থাকে না। আমাদের সাধারণত পরীক্ষা যদি আসে স্ট্যান্ডার্ড রেট আসবে। স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 15%। এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব সামনে আমরা দেখব। তবে এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, এই ভ্যাট কত সালে চালু হয়, এই ভ্যাটটা কত সালে চালু হয়, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষা আপনাদের পরীক্ষা এটা আসতে পারে। সেটা হচ্ছে 1991 সালে। কত সালে? 1991 এর। আচ্ছা আমরা যদি তারিখটা সহ বলি, 1 জুলাই, 1 জুলাই 1991। তাহলে 1991 সালের 1 জুলাই, 1 জুলাই ভ্যাটটা চালু হয়, বাংলাদেশে ভ্যাট ব্যবস্থার প্রচলন শুরু হয়। এটা সবাই মনে রাখেন, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? মনে থাকবে কিনা?
ভ্যাট কবে চালু হয়? 1991 সালে। যদি তারিখ আসে 1 জুলাই, জুলাইয়ের প্রথম দিন, এটা মনে রাখবেন। 1 জুলাই 1991 এটা ভ্যাট চালু হয়। তাহলে করদাতার সংযোজিত মূল্যের উপরে, যে ভ্যালু এডেড ট্যাক্স, সংযোজিত মূল্যের উপরে 15% হারে ব্যবসায়ীদেরকে কি করতে হয়? ভ্যাট প্রদান করতে হয়। এখান থেকে আমরা পরীক্ষায় আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখান থেকে আসার মতো, যেমন পরীক্ষা আপনাকে অনেক সময় বলতে পারে ভ্যাট প্রদান করে কে, এটা আপনারা একটু নোট করে নেন। ভ্যাট প্রদান করে চূড়ান্ত ভোক্তা। ভ্যাট প্রদান করে কে? চূড়ান্ত। আমি বাংলাটা এখানে লিখতে পারতেছি না, কারণ এখানে বাংলায় আপনাদের শীটটা পুরো এসে নষ্ট হয়ে যাবে যদি আমি বাংলাটা লিখি, যেহেতু এখানে বাংলাটা লিখতে হয় বিজয়, কিন্তু বিজয় আমি আবার ভালো লিখতে পারি না। আপনারা একটু লিখে নেন। ভ্যাট প্রদান করে কে? চূড়ান্ত ভোক্তা। ভ্যাট প্রদান করে কে? চূড়ান্ত ভোক্তা। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আসতে পারে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বিক্রেতার নিকট ভ্যাট আয় নাকি ব্যয়? আয়, ব্যয়, সম্পদ নাকি? বিক্রেতার জন্য ভ্যাটটা হচ্ছে এক প্রকারের দায়। বিক্রেতার জন্য ভ্যাটটা হচ্ছে কি? দায়। সেটা সরকারকে দিতে হয়। কিভাবে দেয় সেটা আমরা ক্যালকুলেশন করতে গেলে দেখাবো। আর আমরা যারা ভোক্তা আছি, আমরা পণ্য ভোগ করে চূড়ান্ত ভোক্তা, আমাদের জন্য ভ্যাটটা কি? কাস্টমারের জন্য ভ্যাটটা কি? কাস্টমারের জন্য ভ্যাটটা হচ্ছে খরচ। কাস্টমারের জন্য ভ্যাটটা হচ্ছে খরচ, এবং বিক্রেতার জন্য হচ্ছে এটা দায়। মনে থাকবে কিনা? ঠিক আছে। এখন দেখেন পরীক্ষা অনেক সময় আমাদের এখানে এবার 15% বলতে পারে, আবার অনেক সময় কি দেয় না, ভ্যাটের হার দিবে না, কিন্তু ভ্যাট ক্যালকুলেশন করতে বলবে। তখন আপনারা ধরে নেবেন 15%, কারণ ভ্যাটের স্ট্যান্ডার্ড হার হচ্ছে 15%। যদি পরীক্ষায় কোনো পার্সেন্ট দেওয়া না থাকে কিন্তু ভ্যাট ক্যালকুলেশন করতে হয়, আমরা সেখান ধরবো 15% যদি না থাকে। আর যদি মেনশন করা থাকে 10%, 15%, এভাবে প্রশ্নে যেটা থাকবে এটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে। মনে থাকবে? মনে থাকবে কিনা? আচ্ছা, যদি মনে থাকে, এবার দেখেন এখানে কি বলা আছে, 15% ভ্যাট সহ পণ্য ক্রয়। এখানে আরেকটা জিনিস মনে রাখেন, ভ্যাটের এখানে দুইটা জিনিস থাকতে পারে পরীক্ষায়। পরীক্ষা যেটা নিয়ে কনফিউশন হয়, পরীক্ষা অনেক সময় বলতে পারে, শুধু ভ্যাট, আবার অনেক সময় বলতে পারে ভ্যাট সহ। অনেক সময় বলবে কি? শুধু ভ্যাট, অনেক সময় বলবে ভ্যাট সহ। শুধু ভ্যাট বললে ধরে নেবেন 15%। শুধু ভ্যাট বললে কত পার্সেন্ট হবে? 15%। আর যদি বলা হয় ভ্যাট সহ, ভ্যাট সহ বললে কি করবেন? ভ্যাট সহ বললে আমাদেরকে ক্যালকুলেশনটা করতে হবে, 115 ধরতে হবে, 115 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারছেন কিনা? যদি ভ্যাট সহ বলে আমাদেরকে কত দিয়ে ভাগ করতে হবে? 115 দিয়ে ভাগ করতে হবে। এবার আমরা এখানে ক্যালকুলেশনটা করি। দেখেন এখানে বলা আছে 15% ভ্যাট সহ পণ্য ক্রয় 23,000 টাকা। 15% ভ্যাট সহ পণ্য ক্রয় কত টাকা? 23,000 টাকা। যদি আমরা 23,000 টাকা পণ্য ক্রয় করি, তার মানে এখানে একটা ক্রয়ের জাবেদা হবে। কিসের জাবেদা? পণ্য ক্রয় করছে, ক্রয়ের জাবেদা। ভ্যাটের কিন্তু আলাদা জাবেদা নাই। জাবেদা হবে কিসের? পণ্য ক্রয় অথবা বিক্রয়ের। এই যে দেখেন ভ্যাটটার সাথে সম্পর্ক কার? ভ্যাটের সাথে, ভ্যাটের মা বাপ হচ্ছে কে? পণ্য ক্রয় এবং বিক্রয়। এগুলোর সাথে পিতা মাতার সাথে সন্তানের যেমন সম্পর্ক, ভ্যাটের সাথে পণ্য ক্রয় বিক্রয়ের তেমন একটা সম্পর্ক আছে। আপনি যদি এখানে পণ্য ক্রয় বিক্রয় ছাড়া অন্য কোনো কিছুর সাথে ভ্যাটের কোনো সম্পর্ক নাই, কখনো কোনো জাবেদার সাথে ভ্যাট কথাটা থাকবে না, শুধুমাত্র পণ্য ক্রয় বিক্রয়ের সাথে থাকবে। তাহলে এই ভ্যাটের সম্পর্ক ক্রয় অথবা বিক্রয়ের সাথে। মনে রাখবেন, পণ্য ক্রয় যদি ডেবিট হয়, ভ্যাটও ডেবিট হবে। পণ্য ক্রয় যদি ক্রেডিট হয়,
এই কি হয়, ক্রয় ক্রেডিট হলে ভ্যাটও ক্রেডিট। আর বিক্রয় যদি ডেবিট হয় ভ্যাটও ক্রেডিট ডেবিট, বিক্রয় যদি ক্রেডিট হয় ভ্যাটও ক্রেডিট। অর্থাৎ ক্রয় যেটা হবে ভ্যাটও সেটা হবে, বিক্রয় যেটা হবে ভ্যাটও সেটা হবে। ক্রয়ের সাথে ক্রয়ের ভ্যাট, বিক্রয়ের সাথে বিক্রয়ের ভ্যাট। যেটা ডেবিট হবে ডেবিট, আর ক্রেডিট হইলে ক্রেডিট। এখন দেখেন, আমরা পণ্য কিনলে পণ্য ক্রয়ের জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, পার্সেস। পণ্য আমাদের কাছে আসছে, তাহলে পার্সেস কত টাকা পার্সেস করছি আমরা, ডেবিট করব কত টাকা। আচ্ছা, টাকার হিসাবটা যেহেতু এখানে ভ্যাট সহ কথাটা বলা আছে, ভ্যাট সহ কথাটা বলার কারণে আমরা এখানে একটা ক্যালকুলেশন করতে হবে। এরপর দেখেন, আমরা বলছি ভ্যাটের কথা যদি বলা থাকে, ভ্যাট সহ কথা বলা থাকে, তখন জাবেদা ইউজ করতে হবে ভ্যাট চলতি হিসাব। ভ্যাট চলতি হিসাব অর্থাৎ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। ভ্যাট চলতি হিসাব মানে কি? কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে ভ্যাট চলতি হিসাব আমরা কি দিব? কি বলছিলাম, ক্রয় যদি ডেবিট হয় ভ্যাট চলতি হিসাব কি হবে? ডেবিট হবে। তো পণ্য ক্রয় করলে কি হয়? পণ্য ক্রয় হিসাব ডেবিট হয়। তো ডেবিট হইলে ভ্যাট চলতি হিসাব কি হবে? ভ্যাট চলতি হিসাব হবে ডেবিট। ভ্যাট চলতি হিসাবও ডেবিট। এতটুকু তো বুঝতে পারছেন। যদি এখানে ক্রয় ক্রেডিট হইতো, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট হইতো। ক্লিয়ার? এরপর দেখেন, আমরা 23,000 টাকা ভ্যাট সহ দোকানদারকে দিয়ে দিলাম উৎপাদনকারীর কাছ থেকে। এখানে কিন্তু এই 23,000 টাকা কে দিছে? এটা কিন্তু কোনো কাস্টমার দেয় না, এটা একজন বিক্রেতা দিছে। একজন বিক্রেতা, আপনার প্রতিষ্ঠান, আপনি যার কাছ থেকে পণ্যগুলো পাইকারি নিয়ে আসছেন, উৎপাদনকারীর কাছ থেকে। তাহলে আপনি তো 23,000 টাকা নগদে দিয়ে আসছেন, ভ্যাট সহ 23,000 টাকা দিয়ে আসছেন, তার মানে সেটা হচ্ছে ক্যাশ। নগদান হিসাব কি হবে? নগদান হিসাব ক্রেডিট। আপনি কত টাকা দিয়ে আসছেন, নগদান হিসাব ক্রেডিট করবেন কত? 23,000 টাকায় আমরা ক্রেডিট করব, 23,000 টাকা ক্রেডিট করব। এখন দেখেন, এই 23,000 টাকার মধ্যে পণ্যের দাম আছে, ভ্যাট আছে, দুইটা আছে। আমরা এখন এটা কিভাবে বের করব? এটা বের করার ফর্মুলা হচ্ছে, আপনারা যাদের ক্যালকুলেটর আছে আপনারা একটু করেন। 23,000 টাকা গুণ 23,000 টাকা গুণ 115, 100 বাই 100। এখানে ভগ্নাংশটা দিতে পারতেছি না, আপনারা এটা বুঝে নেবেন। তাহলে কত টাকা হয়? 23,000 টাকার যদি আমরা ভ্যাট করি, এখানে পণ্যের দাম কত হয়? পণ্যের দাম হয় 20,000 টাকা। পণ্যের দাম হচ্ছে কত টাকা? 20,000 টাকা। এরপর 23,000 থেকে 20,000 বিয়োগ করেন। 23,000 থেকে আমরা যদি পণ্যের দাম 20,000 বিয়োগ করি, আর থাকে কত টাকা? আর থাকে হলো 3,000 টাকা। এখন দেখেন, আমরা 23,000 টাকার পণ্য কিনছি, তার মধ্যে 20,000 টাকা পণ্যের দাম, আর 3,000 টাকা হচ্ছে ভ্যাট। যখন ভ্যাট সহ কথাটা বলবে তখন এইভাবে ক্যালকুলেশনটা করবেন। মনে থাকবে কিনা বলেন? যখন ভ্যাট সহ বলবে, বুঝতে পারছেন? বলেন, এখনো কে কে বুঝেন নাই? ক্রয় ডেবিট, জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখানে আপনাদের দুইটা দেখাই দিই, দেখেন। দুইটা আপনারা দুইভাবে করতে পারবেন। যদি আপনি মূল্য বের করতে চান, মূল্য বের করতে চাইলে কি করবেন? 23,000 গুণ উপরে দিবেন 100, যদি আপনি মূল্য বের করতে চান। আর যদি আপনি ভ্যাট বের করতে চান, তখন আপনি এখানে দিবেন 15, তখন দিবেন কি 15। বুঝছেন কিনা? কনফিউশনে যেন আপনি না পড়েন, দুইটা একসাথে দেখাই দিলাম। বলেন, বুঝছেন নাকি এখনো কনফিউশন আছে?
যদি আপনি স্যার মূল্য বের করেন, মূল্য বের বলেন করতে স্যার। গেলে এখানে দিবেন কত টাকা? 100 টাকা। আর যদি আমরা কি বের করি, ভ্যাট, শুধু ভ্যাটের টাকা বের করি, তখন শুধু ভ্যাটের হারটা দিবেন 15%। ক্লিয়ার? স্যার পার্সেন্ট বলা না থাকলে কি 15% ধরবেন? হ্যাঁ, পার্সেন্ট বলা না থাকলে অবশ্যই 15% ধরবেন, যেহেতু ব্যাটের হার স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 15%। স্যার আরেকটু বলেন। আচ্ছা শুনেন, যখন পরীক্ষা বলবে ভ্যাট সহ 23,000 টাকা, ভ্যাট সহ কত টাকা? 23,000 টাকা, তাহলে তখন কিভাবে আপনি ভ্যাটের টাকাটা বের করবেন? 23,000-এর সাথে 23,000 গুণ উপরে দিবেন। যদি ভ্যাটের টাকা বের করেন, উপরে 15, নিচে 115, উপরে 15, নিচে 115, এটা হচ্ছে সূত্র। এরপর যদি আপনি পারচেজ, ক্রয় মূল্য, মূল্যটা বের করতে চান, মূল্য বের করতে চাইলে এখানে হারের পরিবর্তে প্রাইসটা দিবেন, শতকরা হারটা দিবেন 100, উপরে 100, নিচে 115, এটা দিলে আপনার মূল্য বের হবে। আর যদি আপনি শুধু ভ্যাটের হারটা দিয়ে করেন, তাহলে আপনার ভ্যাটের টাকাটা বের হবে। বুঝতে পারছেন কিনা? এবার এবার বুঝছেন কিনা বলেন। এটা কখন হবে? যখন আপনাকে বলবে ভ্যাট সহ। আবার অনেক সময় দেখবেন আপনাকে পরীক্ষা বলা থাকবে পণ্য ক্রয় মানে পারচেজ, যদি পরীক্ষা এরকম থাকে, পরীক্ষা দিল পারচেজ 10,000 টাকা, কত টাকা? 10,000 টাকা, আবার ব্র্যাকেটে বলবে ভ্যাট 15%। যদি এভাবে বলে, যদি এভাবে বলে, আপনি ধরে নেবেন, যদি এভাবে বলেন আপনি ধরে নেবেন এখানে 10,000 শুধু পণ্যের মূল্য, এখানে কিন্তু ভ্যাট নাই। তখন আপনাকে কিভাবে ক্যালকুলেশন করতে হবে? এই 10,000-এর উপরে 15% ধরতে হবে। 10,000-এর 15% কত? 10,000-এর 15% যত হবে তার সাথে 10,000 যোগ করবেন। বুঝছেন কিনা বলেন? বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে এখানে এই জাবেদাটা 4 নাম্বার সমস্যায়। আর কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন? বলেন, 4 নাম্বার ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। এরপর আসি আমরা 5 নাম্বারে। সেম 4 নাম্বারে যে সমস্যা, 5 নাম্বারও একই সমস্যা। 4 নাম্বার যদি আপনি বুঝেন, 5 নাম্বারটাও আপনি বুঝবেন। বলেন, 4 নাম্বারটা বুঝলে 5 নাম্বারটা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা কিনা? 5 নাম্বারে কি বলছে সে? ওখানে ছিল, 4 নাম্বারে ছিল ক্রয়, 5 নাম্বারে দিচ্ছে বিক্রয়, ভ্যাট সহ পণ্য বিক্রয়। তাহলে বিক্রি করছে কত টাকা? 34,500 টাকা। 34,500 টাকা, কত পার্সেন্ট? ভ্যাট সহ 15%, ভ্যাট সহ। তাহলে বিক্রি করলে বিক্রয়ের জাবেদা কি হয়? বিক্রি যদি করে, বিক্রয়ের জাবেদা কি হয়? বিক্রি করে 34,500 টাকা পাইলাম, তার মানে এটা পাইছি কি? ক্যাশ। ক্যাশ, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। এরপর দেখেন, পণ্য বিক্রি বিক্রি করলাম, নগদে এত টাকা পাইলাম, আমার কাছ থেকে পণ্য চলে গেছে, যা চলে যায় ক্রেডিট হয়, কি চলে গেছে? পণ্য চলে গেছে। তো পণ্য নামে হিসাব লেখা যায় না, লিখতে হবে সেলস, বিক্রয়। সেলস দিব, সেলস হবে কি? ক্রেডিট, সেলস ক্রেডিট। তারপর আমরা বলছিলাম ভ্যাটের ক্ষেত্রে, ভ্যাট সহ যদি বলে সেলস অথবা পার্সেস, যেটাই হোক, ক্রয় বিক্রয় যেটা হবে, ডেবিট হইলে ভ্যাটও ডেবিট, ক্রেডিট হইলে ভ্যাটও ক্রেডিট। এখানে সেলস, বিক্রয়, বিক্রয় কি হয়েছে? বিক্রয় হয়েছে ক্রেডিট, তাহলে 100% এখানে ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব, অর্থাৎ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ভ্যাট চলতি হিসাব কি হবে? ক্রেডিট। তাহলে ভ্যাট চলতি হিসাব আমরা ক্রেডিট করব। নগদান হিসাব, আমরা নগদে কত টাকা পাইছি? 34,500 টাকা, 34,500 দিয়ে দিলাম, 34,500 টাকা পাইলাম। এরপর বিক্রি করছি কত টাকায়? এখন বিক্রয় মূল্য কিভাবে বের করব? একটু আগে আপনাদেরকে যে সূত্র দেখাইছি সেটা দিয়ে ক্যালকুলেশন করে দেখেন। বলে আগেরটা যদি বুঝেন এটাও পারবেন। তাহলে এখানে বিক্রি মূল্য কত, সেলস প্রাইস কত হবে, বিক্রয় মূল্য কত টাকা? 34,500-এর মধ্যে ভ্যাট কত আর বিক্রয় কত? আপনারা ক্যালকুলেশন করে বলেন। মৌসুমী লিখছেন
34,500, বিক্রয় 30,000, ভ্যাট চলতি 4,500। ওকে, তাহলে সেলস হচ্ছে 30,000 টাকা, আর ভ্যাট চলতি হিসাব কত টাকা? 4,500 টাকা। বলেন সবাই বুঝছেন কিনা, নাকি এখনো কনফিউশন আছেন? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? আখি খাতুন, জি ওকে। কারা কারা বুঝেন নাই? তামান্না ক্লিয়ার। আর কার কার ক্লিয়ার? সবার ক্লিয়ার? পূজা রায়, জি স্যার। হাসান আহমেদ, জি স্যার। রেহানা, জি ওকে। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। 6 নাম্বার প্রশ্ন দেখেন। 6 নাম্বার জাবেদা কি বলছে? 6 নাম্বার জাবেদা বলছে মেশিন সংস্থাপন ব্যয় 6,000 টাকা। মেশিন সংস্থাপন ব্যয়, তার মানে আমরা প্রতিষ্ঠানের জন্য একটা মেশিন কিনলাম আগে। মেশিন সংস্থাপন ব্যয়টা কখন হয়? যখন আমরা মেশিন কিনি তখন সেটার উপরে ব্যয় হয়। আমরা ওই মেশিনটা বসাইতে গিয়ে আমাদের কিছু টাকা খরচ হয়েছে। কত টাকা খরচ হয়েছে? 6,000 টাকা খরচ হয়েছে। তো যদি স্থায়ী মেশিন কি বলেন তো? মেশিন একটা প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ। যখন আমরা একটা প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ কিনতে গিয়ে, এটা ইনস্টলমেন্ট করতে গিয়ে, সেখানে ওই সম্পত্তির উপরে যে খরচটা পরবর্তীতে আসে, ওই খরচটা সবসময় স্থায়ী সম্পত্তির নামে লিখতে হয়। স্থায়ী সম্পত্তির নামে লিখতে হয়, এজন্য আমরা এখানে লিখবো মেশিন হিসাব। মেশিন হিসাব কি লিখবো? ডেবিট। মেশিন হিসাব ডেবিট। কত টাকা? 6,000 টাকা। এরপর আসেন, আমরা এই যে 6,000 টাকা আমাদের কোথা থেকে গেছে? 6,000 টাকা যে আমরা খরচ করছি মেশিন বসাইতে গিয়ে, আমাদের ক্যাশ থেকে চলে গেছে, তার মানে নগদান হিসাব ক্রেডিট। যা চলে যায় তা কি হয়? ক্রেডিট হয়। নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 6,000 টাকা। বলেন এটার মধ্যে আপনাদের সমস্যা হয়েছে কিভাবে আমি জানি না, এটা সমস্যা হওয়ার কথা না, সমস্যা হওয়ার মতো কোনো জাবেদা না এটা। এরপর আসেন 7 নাম্বার জাবেদা। 6 নাম্বার ক্লিয়ার কিনা বলেন? 6 নাম্বারে কারো কি সমস্যা আছে না বুঝছেন? ওকে। এরপর 7 নাম্বার দেখেন, অফিস কর্মকর্তার বেতন প্রদান 12,000 টাকা। অফিস কর্মকর্তার বেতন প্রদান কত টাকা? 12,000 টাকা, যার অর্ধেক মালিক ব্যক্তিগতভাবে প্রদান করেন। তাহলে এখানে কি করছে? আমাদের বেতনের জাবেদা। তাহলে আমরা যদি বেতন প্রদান করি, বেতন দিলে, বেতন হচ্ছে আমার প্রতিষ্ঠানের একটা খরচ, খরচ যদি বাড়ে ডেবিট হয়, তাহলে আমরা কি দিব? বেতন হিসাব, স্যালারি। স্যালারি কি দিব? ডেবিট। স্যালারি ডেবিট। কত টাকা? স্যালারি ডেবিট করব। বেতন দিলাম কত টাকা? বেতন দিছি হচ্ছে 12,000 টাকা, তাহলে 12,000 টাকা ডেবিট। এরপর অর্ধেক মালিক ব্যক্তিগতভাবে প্রদান করেন, তার মানে অর্ধেক মালিকের পকেট থেকে দিছে। মালিক, আপনি প্রতিষ্ঠানের মালিক। আমরা সবসময় কোনো ব্যক্তির অঙ্ক করি না, আমরা সবসময় অঙ্ক করি প্রতিষ্ঠানের অঙ্ক। আপনি প্রতিষ্ঠানের মালিক, আপনি প্রতিষ্ঠানে যখন কোনো টাকা দিবেন, কোনো সুবিধা দিবেন, যা শর্টকাট একটা জিনিস মনে রাখবেন, মালিক যখন প্রতিষ্ঠানে কোনো কিছু দিবে, এটা হয়ে যাবে মূলধন। এটা গণ্য হবে কি হিসাবে? মূলধন। সে যে কোনো সুবিধা দিক, প্রতিষ্ঠান থেকে মালিক যখন কোনো সুবিধা গ্রহণ করবে, সেটাকে বলা হবে উত্তোলন। এটা ভালো করে মাথায় গেঁথে নেন। মালিক যখন প্রতিষ্ঠানে কোনো কিছু দিবে, মালিক প্রতিষ্ঠানে কিছু দিলেই সেটা হবে উত্তোলন, সেটা হবে মূলধন। আর কোনো সুবিধা যদি মালিক থেকে প্রতিষ্ঠান গ্রহণ করে, সেটা হবে মূলধন। আর মালিক যখন প্রতিষ্ঠান থেকে কোনো সুবিধা গ্রহণ করবে, প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিবে, কোনো সুবিধা নিবে, এটা হবে উত্তোলন। বুঝতে পারছেন? আর যখন মালিক কিছু দিবে, এখন মালিক এখানে কি দিছে? অর্ধেক। 12,000 টাকার অর্ধেক সে নিজের পকেট থেকে দিছে, তার মানে কত টাকা দিছে? 6,000 টাকা। এই 6,000 টাকা আমরা কি লিখবো? যেহেতু প্রতিষ্ঠানে সে সুবিধা দিল, প্রতিষ্ঠান থেকে সুবিধা নিলে হতো উত্তোলন, সুবিধা প্রতিষ্ঠানকে দিলে হবে মূলধন, তার মানে ক্যাপিটাল। ক্যাপিটাল কি হবে? মূলধন কেয়ামত পর্যন্ত ক্রেডিট। এটা নিয়ে কারো কনফিউশন আশা করি নাই। মূলধন কেয়ামত পর্যন্ত কি হয়? ক্রেডিট হয়। কত টাকা? অর্ধেক দিচ্ছে। 12,000 টাকার অর্ধেক কত? 6,000 টাকা। এরপর দেখেন
আর 6,000 টাকা তাহলে কে দিল? অফিস কর্মকর্তা বেতন দিচ্ছে, তার মানে প্রতিষ্ঠানের ক্যাশ থেকে 6,000 টাকা দিল, আর মালিকের পকেট থেকে 6,000 টাকা দিল। মালিকেরটা হয়ে যাবে ক্যাপিটাল, মূলধন, আর প্রতিষ্ঠানেরটা হয়ে যাবে ক্যাশ। নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট কত টাকা? ক্রেডিট হবে 6,000 টাকা, প্রতিষ্ঠান থেকে গেছে 6,000 টাকা। সবাই বুঝছেন কিনা বলেন? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। এরপর দেখেন 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার সমস্যায় কি আছে? বাড়ি ভাড়া প্রদান 75,000 টাকা, যার 2-3 অংশে মালিক নিজে বসবাস করেন। এখানে দেখেন এখানে কি বলছে? মালিক বাড়ি ভাড়া প্রদান করছে মোট আমরা বাড়ি ভাড়া দিলাম 75,000 টাকা। কত টাকা? 75,000, যার 2/3 মালিক নিজে বসবাস করে। তার মানে আমরা প্রথমত এখানে কি দিলাম? ভাড়া দিলাম, বাড়ি ভাড়া দিলাম। তো বাড়ি ভাড়া হচ্ছে কি? রেন্ট। আমরা প্রথমে রেন্ট দিব। বাড়ি ভাড়াটা আমাদের কি খরচ কিনা? আমাদের ব্যয়। খরচ যদি বাড়ে কি হয়? ডেবিট হয় খরচ। কেন এটা? আমরা হাউস রেন্ট দিলাম, হাউস রেন্ট, বাড়ি ভাড়া দিলাম। বাড়ি ভাড়া দিলাম কত টাকা? এটা আমরা ক্যালকুলেশন করে বের করব। এরপর 2/3 মালিক নিজে বসবাস করে, তার মানে প্রতিষ্ঠানের এই যে ভাড়াটা আমরা ধরুন আপনি একটা কোম্পানির মালিক, আপনার যে বাড়িতে আপনি বসবাস করেন সেই বাড়ির নিচে হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান, উপরে দুই তলা একটা বাড়ি হচ্ছে ধরেন 3 তলা। কয় তলা বাড়ি? 3 তলা বাড়ি। 3 তলা বাড়ির উপরের 2 তলা আপনি আপনার বউ বাচ্চা নিয়ে শান্তিতে সংসার করতেছেন, আর নিচ তলায় আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান। এখন দেখেন এই বাড়ির ভাড়া কিন্তু আপনি প্রতিষ্ঠান থেকে দিচ্ছেন, তার মানে যে ভাড়াটা দিচ্ছেন 2/3 কিন্তু আপনি ভোগ করতেছেন। তো প্রতিষ্ঠান থেকে মালিক যখন সুবিধা ভোগ করবে তখন সেটাকে আমরা কি বলি? উত্তোলন। সেটাকে আমরা বলি কি? উত্তোলন, অর্থাৎ ড্রয়িংস। ড্রয়িংস। তাহলে আমরা হাউস রেন্ট পাইলাম, ড্রয়িংস পাইলাম। এরপর কত টাকা আমরা এটা ক্যালকুলেশন করব কিভাবে? আমরা বাড়ি ভাড়া প্রদান করছি, বাড়ি ভাড়া তো 75,000 টাকা আপনার অফিস থেকে দিয়ে দিছে। আপনি 3 তলায় আরামে কি করতেছেন? বউ বাচ্চা নিয়ে টেলিভিশন দেখতেছেন, নিচে ম্যানেজারকে ফোন দিয়ে বলছেন 75,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে দাও। এখন সে কি করছে? তার ক্যাশ থেকে 75,000 টাকা দিয়ে দিল। তো টাকাটা চলে গেছে। টাকা যদি চলে যায় কি হবে? নগদ চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? ম্যানেজার কত টাকা দিছে? 75,000 টাকা দিছে। 75,000 টাকা দিয়ে দিল। তাহলে এখন দেখেন এই 75,000 টাকার মধ্যে আপনি 3 তলা বাড়ির মধ্যে আপনি 2 তলা ব্যবহার করেন, তো 2 তলার ভাড়া কত? 3 তলার ভাগ করে রাখে 75,000 টাকা করে। 3 তলার ভাড়া কত হয়? 3×25 = 75। আপনি 2 তলা 2টা ফ্লোর ব্যবহার করেন, 2টা ফ্লোরের ভাড়া কত হবে? 50,000। 50,000 টাকা। গুড, 50,000 টাকা। তাহলে এটা হচ্ছে উত্তোলন। এই 50,000 হচ্ছে মালিক যে সুবিধাটা গ্রহণ করছে প্রতিষ্ঠান থেকে, এটা হবে উত্তোলন। আর হাউস রেন্ট, বাড়ি ভাড়া, এটা হচ্ছে আপনার আর কত টাকা? 50 আর 25,000 টাকা। এটা প্রতিষ্ঠান থেকে যাবে। বুঝছেন কিনা বলেন? জি স্যার। সবাই বুঝতে পারছেন? জি। এরপর দেখেন 9 নম্বরে কি আছে? মালিকের নিজ গাড়ি প্রতিষ্ঠান থেকে মেরামত করছে। মালিকের নিজ গাড়িটা প্রতিষ্ঠান থেকে সে মেরামত করছে। এখন দেখেন আমরা একটু আগে বলছি প্রতিষ্ঠানে যদি মালিক কিছু দেয় এটা হবে মূলধন, প্রতিষ্ঠান থেকে কোনো সুবিধা নিলেই এটা হয়ে যাবে উত্তোলন। তাহলে উত্তোলন কি হয়? উত্তোলন সবসময় ডেবিট হয়। উত্তোলন মানে কি? ড্রয়িংস। ড্রয়িংস কি হবে? ড্রয়িংস হচ্ছে ডেবিট। কত টাকা উত্তোলন করছে? কত টাকা? 3,000 টাকা। এরপর আর কি করছে? যেহেতু মালিক এখান থেকে সুবিধা নিল এটা হয়ে যাবে উত্তোলন। এখন দেখেন এই 3,000 টাকা মালিক যখন প্রতিষ্ঠান থেকে মেরামত করছে, মেরামত করে 3,000 টাকা আপনাকে আবার দিছে। মালিক কি করছে? এখান থেকে 3,000 টাকা সার্ভিস সে নিয়ে গেছে। সার্ভিসটা নেওয়ার কারণে এটা হলো আপনার
মালিকের জন্য হচ্ছে উত্তোলন, সেখান থেকে সেবাটা গ্রহণ করছে। এরপর মালিক যখন এখান থেকে সেবাটা গ্রহণ করলো, আপনার প্রতিষ্ঠান, আপনি একই প্রতিষ্ঠানের মালিক, কিন্তু আপনি মালিকের কাছ থেকে আরো কত টাকা পাইলেন? 3000 টাকা পাইলেন। মালিক যখন প্রতিষ্ঠান থেকে কোনো সুবিধা নিবে, মালিক আপনার কাছ থেকে সার্ভিস নিছে, সার্ভিস নেওয়ার জন্য এটা হবে উত্তোলন। মালিক সুবিধা গ্রহণ করছে, মালিক সুবিধা গ্রহণ করার জন্য উত্তোলন। আর আপনার হচ্ছে আপনি সার্ভিস দিয়ে আপনি আয় করছেন, আপনি সার্ভিস দিয়ে কি পাইলেন? আপনার আয় হচ্ছে সার্ভিস, সেবায় সার্ভিস মানে সেবা আয়, সার্ভিস রেভিনিউ। সেবায় সেবা আয় মানে কি? সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ কি হবে? ক্রেডিট। কত টাকা? 3000 টাকা। বুঝতে পারছেন? জি স্যার। এরপর দেখেন 10 নাম্বার, মুনাফাবিহীন পণ্য বিক্রয় নগদ 3000 টাকা। মুনাফাবিহীন পণ্য বিক্রয় করলাম আমরা। মুনাফাবিহীন পণ্য বিক্রয় মানে কি? আমি পণ্য বিক্রি করলাম, পণ্য বিক্রি করলে আমরা কি করি? পণ্য বিক্রি করলে সাধারণত আমরা নগদান হিসাব কি করি? ডেবিট করি, নগদ টাকা পাই। কিন্তু এখানে দেখেন, আমি পণ্য বিক্রি করলাম কিন্তু আমি কোনো মুনাফাই পাইলাম না, আমি কোনো মুনাফা এখানে পাই নাই। পাইছি কিনা বলেন? এখানে কি মুনাফা পাইছি বলেন? না। এখানে আমাদের কোনো লাভ হয় নাই। মুনাফাবিহীন আমি পণ্য বিক্রি করছি, মুনাফাবিহীন পণ্য বিক্রি করছি। এরপর এই জাবেদাটা একটা ভার্সন আমি দেখে আপনার এটা দুইভাবে আপনারা করতে পারবেন। প্রথমত সেলস হচ্ছে কত টাকা? 3000 টাকা। ধরেন আমি একটা মোবাইল ফোনের ব্যবসা করি, একটা মোবাইল আমি 3000 টাকা দিয়ে কি করি? কিনে আনছি। যে ফোনটা আমি 3000 টাকায় কিনলাম, এই ফোনটা 3000 টাকায় বিক্রি করে দিলাম। বিক্রি করে দিছি কিনা বলেন? বিক্রি করছি। বিক্রি করার সাথে, বিক্রি করলে আমি এখান থেকে লাভ পাওয়ার কথা ছিল, কিন্তু আমি তো এখানে লাভ পাই নাই, কিন্তু বিক্রি তো করছি। বিক্রি করার কারণে পণ্যটা তো আমার কাছ থেকে চলে গেছে। পণ্য চলে গেছে না? পণ্য চলে গেলে যা কিছু চলে যায় এটা ক্রেডিট হয়। পণ্য চলে গেলে যা চলে যাবে এটা কি হয়? ক্রেডিট হয়। কিন্তু আমরা পণ্য হিসাব তো লিখতে পারি না। তো আমাদের যে পণ্যটা চলে গেছে এটা আমরা নিশ্চয়ই কিনে নিয়ে আসছি। আমি 3000 টাকা দিয়ে যে ফোনটা কিনে নিয়ে আসছি, এটা আপনার কাছে 3000 টাকায় বিক্রি করছি, আমি লাভ করতে পারিনি, কিন্তু পণ্যটা তো আপনি নিয়ে গেছেন। আমার কাছ থেকে 3000 টাকার পণ্য চলে গেছে, এটা আমি কিনে নিয়ে আসছিলাম, আপনার কাছে বিক্রি করছি, কিন্তু এটা আমাকে কিনে আনতে হয়েছে। এই জন্য আমরা এখানে লিখতে হবে পারচেজ। পারচেজ ক্রয় হিসাব, ক্রেডিট 3000 টাকা। আবার এটা আমরা আরেকভাবে লিখতে পারি। ধরেন এটা হচ্ছে একটা জাবেদা, আমরা এই জাবেদাটাকে আরেকভাবে করতে পারি। সেটা হচ্ছে এই যে দেখেন, আমার লাভ হোক লস হোক, আমি পণ্য তো বিক্রি করছি। পণ্য বিক্রি করে আমি একটা মোবাইল কত টাকা দিয়ে কিনছি এটা বিষয় না, মুনাফা করছি নাকি না করছি এটা তো আমি জানি। ধরো আমি 3000 টাকা দিয়ে একটা ফোন কিনে আপনার কাছে 3000 টাকায় বিক্রি করছি, কিন্তু আপনি তো আমাকে 3000 টাকা নগদে দিচ্ছেন। তার মানে আমি ক্যাশ 3000 টাকা পাইলাম, ক্যাশ 3000 টাকা পাইলাম, আমার ক্যাশে 3000 টাকা আসছে, আসছে না? আসছে। এরপর পণ্যটা আসার পর আমি আপনাকে আবার 3000 টাকা দিচ্ছি না, আমি আপনাকে পণ্য দিয়ে দিছি, ফোনটা আপনার কাছে চলে গেছে, পণ্য আপনার কাছে চলে গেছে, যা চলে যায় তা ক্রেডিট হয়। তো পণ্য হিসেবে আমরা লিখতে পারি না, যেহেতু পণ্যটা আমি ক্রয় করে নিয়ে আসছি, এই জন্য লিখতে হবে পারচেজ ক্রেডিট 3000 টাকা। বলেন বুঝছেন কিনা বলেন? বলেন এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে কিনা? সাখাওয়াত হোসেন লিখছেন আমিও এটাই জানতাম। স্যার একবার বুঝান স্যার, একটু কনফিউশন আছে। কনফিউশন আছে কার? নজরুল ইসলাম। দেখেন
আপনারা মনোযোগ জি, দিয়ে স্যার। একটু শুনেন, না হলে আপনাদের যেই যতগুলো সমস্যা 28টা আমি দেখলাম, প্রায় 28টা সমস্যা আমি পাইছি এখানে, সবগুলো শেষ করা যাবে না। অলরেডি দেখেন 9:30 বাজে। এখানে দেখেন, মনোযোগ দিয়ে আপনারা একটু শুনেন। আমি 3000 টাকা দিয়ে একটা পণ্য কি করলাম, 3000 টাকা দিয়ে একটা আমি ফোনের ব্যবসা করি। এখন এই ফোনটা আমি 3000 টাকা দিয়ে কিনছি, আপনার কাছে 3000 টাকা বিক্রি করে দিছি। 3000 টাকা দিয়ে কিনলাম এই ফোনটা, আপনার কাছে আবার বিক্রি করলাম। বিক্রি করছে কিনা বলেন? বিক্রি করলে সাধারণত আমাদের জাবেদা হয় কি, পণ্য বিক্রির জাবেদা কি, পণ্য বিক্রি করলে আমরা নগদ টাকা পাই। নগদ টাকা পাই কিনা? নগদ জি টাকা পাই। আমরা 3000 টাকা এখানে পাইলাম, এজন্য আমরা দিলাম নগদান হিসাব ডেবিট। সব ডেবিট। এখন নগদান হিসাব ডেবিট, আমি নগদে বিক্রি করছি, তো নগদে বিক্রি করে টাকা পাইছি, কিন্তু আমার পণ্য চলে গেছে, ফোনটা আপনার কাছে চলে গেছে। ফোনটা আপনার কাছে চলে গেছে, তো ফোনটা যে আপনার কাছে গেছে, আমি কি পণ্য হিসাব, ফোন হিসাব এভাবে লিখতে পারবো? ওই পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে লিখতে হয় ক্রয় অথবা বিক্রয়। এখন যে পণ্যটা আমার কাছ থেকে চলে গেছে, আমি তো এই পণ্যটাকে কি করছি, এখানে তো কোনো প্রফিট করতে পারি না, লাভ পাই নাই, মুনাফা পাই নাই, এখানে আমার কোনো মুনাফা হয় নাই। পণ্যটা আমি যত টাকা দিয়ে কিনছি, পণ্যটা আমার কিনে নিয়ে আসতে হয়েছে, এজন্য আমরা এখানে দিব ক্রয় হিসাব ডেবিট, ক্রেডিট। বুঝছেন কিনা বলেন? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। স্যার, মুনাফাবিহীন স্যার যে কোনো পণ্য কিনলে এরকম হবে স্যার। মুনাফাবিহীন যে কোনো কিছু কিনলে এরকম হবে। ওকে স্যার। মুনাফাবিহীন যা কিছুই বলুক। এরপর দেখেন, বেতন বাবদ পণ্য প্রদান 10,000 টাকা। এটা তো সমস্যা থাকার কথা না, এটা আপনাদের কেন সমস্যা? বেতন বাবদ পণ্য প্রদান, দেখেন বেতনের জাবেদা কি, বেতন বাবদ পণ্য প্রদান, কি প্রদান করছে এটা বিষয় না। এখানে মূল জিনিসটা কি, মূল জিনিসটা হচ্ছে এখানে বেতন। বেতন যদি প্রদান করে, বেতন হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য কি, খরচ। খরচ যদি বাড়ে কি হয়, ডেবিট হয়। খরচ কেন বাড়ছে? স্যালারি দেওয়ার কারণে। স্যালারি দেওয়ার কারণে খরচটা বাড়ছে, স্যালারি দেওয়ার কারণে খরচটা বাড়ছে। এখন দেখেন, স্যালারি কত টাকা? 10,000 টাকা। আমি আমার একটা প্রতিষ্ঠানে একটা এমপ্লয়ি আছে, এমপ্লয়িকে আমি বেতন দিলাম না, সে 10,000 টাকা বেতন পায়। 10,000 টাকা বেতনের পরিবর্তে তাকে আমি 10,000 টাকার আমি যে প্রোডাক্ট সেল করি, এই প্রোডাক্ট তাকে আমি দিয়ে দিলাম। তার মানে আমার এখান থেকে এই পণ্যটা চলে গেল। তো পণ্য যেটা চলে গেছে, এটা তো আমি কিনে আনতে হয়েছে, কিনে আনতে হয়েছে না, এজন্য আমরা দিব পারচেজ, ক্রয় হিসাব ক্রেডিট। পারচেজ ক্রেডিট কত টাকা? 10,000 টাকা। স্যালারি ডেবিট। বুঝতে পারছেন? বেতন প্রদান। এরপর দেখেন 12 নাম্বার, ব্যবসা থেকে মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান। ব্যবসা থেকে মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান, তার মানে আমরা আগেই বলছি, মালিক ব্যবসা থেকে যে সুবিধা গ্রহণ করবে, সুবিধা নিলে এটা হবে কি, উত্তোলন। উত্তোলন। তাহলে হবে ড্রয়িং। উত্তোলন কত টাকা? 2,000 টাকা। 2,000 টাকা। এটা হবে কি, উত্তোলন ডেবিট 2,000 টাকা। এরপর কি, এই টাকা আপনার ক্যাশ থেকে নিয়ে গেছে স্কুলের, আপনার বাচ্চার বেতন আপনার স্কুল প্রতিষ্ঠানের ক্যাশ থেকে নিয়ে দিছেন। ব্যবসায় থেকে, ব্যবসায় মানে হচ্ছে ব্যবসায়ের ক্যাশ থেকে, ব্যবসা থেকে নেওয়ার মানে হচ্ছে ব্যবসায়ের ক্যাশ থেকে, ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে, এজন্য নগদান হিসাব ক্রেডিট। বুঝছেন কিনা? জি স্যার।
এরপর আসেন 13 নাম্বার, বলেন 12 নাম্বার ক্লিয়ার? জি স্যার। জি স্যার। 13 নাম্বার দেখেন, 13 নাম্বার হচ্ছে জনাব ব্রায়ান ট্রেডার্সের নিকট হতে 10% বার্তায় পণ্য ক্রয় 10,000 টাকা। দেখেন, আমরা পণ্য ক্রয় করছি, পণ্য ক্রয় করলে যাবেদা কি হয়? ক্রয় হিসাব ডেবিট, পারচেজ ডেবিট। আমি সংক্ষেপে লিখি, দেখেন আপনারা বুঝবেন না। জি। জি স্যার। পারচেজ ডেবিট। এখন দেখেন পারচেজ ডেবিট আমরা কত টাকা দিব? পণ্য কিনছি 10,000 টাকা, 10% বাট্টা পাইছি, 10,000 টাকা 10% কত? 1,000 টাকা। তার মানে 1,000 টাকা বাট্টা মানে কি? 1,000 টাকা ছাড়, 1,000 টাকা কমে পাইছি। কত টাকা? 9,000 টাকা। 9,000। বুঝতে পারছেন? জি। এখন দেখেন, এই যে যে ব্যক্তির কাছ থেকে 10% বাট্টা আমি পণ্য কিনছি, ওই ব্যক্তির আমার কাছে কত টাকা? ওই ব্যক্তি আমার কি হয়ে গেছে? পাওনাদার। ওই ব্যক্তি আমার হয়ে গেছে কি? পাওনাদার। অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তার মানে আমার দায় বাড়ছে। আমি যার কাছ থেকে পণ্য নিলাম তাকে তো আমার টাকাটা দিতে হবে, রায়হানকে টাকাটা দিতে হবে না? দিতে হলে রায়হান হচ্ছে আমার পাওনাদার, অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে আমার দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। অ্যাকাউন্টস পেয়েবল কত টাকা? 9,000 টাকা। বুঝতে পারছেন? বলেন ক্লিয়ার জি কিনা? স্যার। জি। এরপর দেখেন 14 নাম্বার প্রশ্ন, ঋণের সুদ বকেয়া আছে বা ঋণের সুদ খরচ যা এখনো পরিশোধ করা হয়নি, এরকম একটা সমস্যা আপনাদের আছে। সেটা হচ্ছে, দেখেন ঋণের সুদ বকেয়া আছে। ঋণের সুদ, আপনি 10,000 টাকা ঋণ করছেন, সেখান থেকে সুদ আসছে 300 টাকা। এরকম আপনার যত সুদ বাড়তে থাকবে, বকেয়া থাকবে, 1 মাসে 300, 2 মাসে 600, 3 মাস জমাবেন 900 টাকা হয়ে যাবে। এভাবে আপনার সুদ কি দিন দিন বাড়তে থাকবে, দিন দিন কি থাকবে? বাড়তে থাকবে। এই সুদ হচ্ছে আপনার প্রতিষ্ঠানের জন্য খরচ। খরচ যত বাড়ে, খরচ বাড়লে ডেবিট হয়। খরচটা কেন বাড়তেছে? সুদের জন্য, ইন্টারেস্ট। তাহলে আমরা লিখবো সুদ খরচ হিসাব, অর্থাৎ ইন্টারেস্ট। ইন্টারেস্ট কি হবে? ডেবিট। ইন্টারেস্ট হবে ডেবিট। কত টাকা? 300 সুদ কত টাকা। টাকা? 300 টাকা। এরপর দেখেন, এখন দেখেন এই 300 টাকা যেটা আপনার বকেয়া রয়ে গেছে, আপনি এখনো পরিশোধ করেন নাই, তো এটা তো আপনাকে পরিশোধ করতে হবে কিনা? জি। এটা আমাদেরকে পরিশোধ করতে হবে। তার মানে আমাদের দায় বাড়ছে। দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। দায় বাড়লে ক্রেডিট। তাহলে আমি যে সুদটা আমি কাউকে দিব, এটাকে বলা হয় প্রদেয় সুদ। যে সুদটা আমি পাবো, এটাকে বলা হয় প্রাপ্য সুদ। যে সুদটা আমি দিয়েছি, এটাকে বলা হয় প্রদত্ত। বুঝছেন কিনা? যে সুদটা আমি পাবো, এটাকে বলা হয় প্রাপ্য। এখন এখানে কি? এখানে হচ্ছে যে সুদটা আমি দিব, বকে আছে মানে এটা আমি সামনে দিব, এখনো দিই নাই। দিব মানে কি? প্রদেয়। দিব মানে কি? বদ- তাহলে আমরা ডিউ, যে সুদ বকে আছে ডিউ কত টাকা? 300 টাকা ক্রেডিট। বুঝতে পারছেন? এরপর আমরা দেখি 15 নাম্বার, বাট্টা পাওয়া গেল। বাট্টা পাওয়া গেল কত টাকা? 2,000 টাকা। বাট্টা পাওয়া গেল 2,000 টাকা। তো আমরা যদি বাট্টা পাই, আমি যে 2,000 টাকা পাইলাম, কিভাবে পাইলাম? ক্যাশ। এটাকে আমরা লিখবো নগদান হিসাব ডেবিট। নগদে 2,000 টাকা আমি বাট্টা পাইলাম, 2,000 টাকা লিখলাম ক্যাশ ডেবিট, নগদান হিসাব ডেবিট। এরপর যে বার্তাটা পাইলাম, এটাকে বলা হয় প্রাপ্ত বার্তা। যে বার্তাটা আমরা পাই, এটাকে বলা হয় প্রাপ্ত বার্তা। যা আমি পাইলাম, এই বার্তাটা হচ্ছে আমার আয় বাড়াইলো। আয় বাড়লে কি হয়? ক্রেডিট। প্রাপ্ত বার্তা। $2,000 ক্রেডিট। বলেন বুঝছেন কিনা?
15 নাম্বার আর কারো সমস্যা আছে? আচ্ছা আরো কিছু আছে। 16 নাম্বার। ষোলো নাম্বার হচ্ছে ব্যাংক থেকে টাকা উঠানো হলো অথবা ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে টাকা উঠানো হলো অথবা বলতে পারে ব্যাংক হতে উত্তোলন, যেটাই বলুক আমরা কিভাবে সলভ করব। 16 নাম্বার দেখেন, ব্যাংক থেকে টাকা উঠেছেন কত টাকা? 20,000 টাকা উঠেছেন, তার মানে আপনি 20,000 টাকা নগদে পাইলেন। এটা হচ্ছে ক্যাশ, নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট কত টাকা? 20,000 টাকা। এরপর দেখেন 20,000 টাকা কোথা থেকে উঠেছেন? আপনি 20,000 টাকা ক্যাশ পাওয়ার সাথে সাথে আপনার ব্যাংক থেকে টাকা চলে গেছে, ব্যাংক খালি হয়ে গেছে। তাহলে যা চলে যায় তা ক্রেডিট, ব্যাংক থেকে টাকা চলে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক ক্রেডিট কত? 20,000। এরপর 17 নাম্বার, এখানে বানানটা ভুল আছে, এখানে হবে ধারে। ধারে অথবা কোনো ব্যক্তির কাছ থেকে বাকিতে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে, বিক্রয় ফেরত হয়, অথবা কখনো বলতে পারে আন্ত ফেরত, কত টাকা? যত টাকা বলবে। এই টাকার ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব, জাবেদা কিভাবে করব? কোনো কিছু যখন ফেরত আসে এটার জাবেদা আমরা কি করি? আন্ত ফেরত অথবা বিক্রয় ফেরত ডেবিট করি। আন্ত ফেরত অথবা বিক্রয় ফেরত কি করি? ডেবিট করি। আন্ত ফেরত কত টাকা? ডেবিট কত টাকা? 500 টাকা ফেরত আসছে, 500। এরপর দেখেন, যার কাছ থেকে আমি পণ্যটা নিলাম সে আমার হয়ে গেল কি? দেনাদার। দেনাদার ক্রেডিট। যার 500 টাকার পণ্য যে ফেরত আসছে তাকে 500 টাকা দিতে হবে না? আমি আপনার কাছ থেকে 2,000 টাকার একটা কি করলাম, 2,000 টাকার একটা পণ্য বিক্রি করছি, 2,000 টাকার পণ্য আপনি নেওয়ার পরে 500 টাকার পণ্য আপনি ফেরত দিয়ে দিচ্ছেন। এই পণ্যগুলো যখন আপনি ফেরত পাঠাইছেন আমাকে তো 500 টাকা দিতে হবে। আমার দায় বাড়ছে কিনা? বলেন বাড়ছে কিনা? জি স্যার। তাহলে ফেরত এখানে কি সৃষ্টি হলো? একটা দেনাদার সৃষ্টি হইলো। অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট কত টাকা? 500 টাকা। আপনাকে 500 টাকা দিতে হবে। এরপর 18 নাম্বার দেখেন, বকেয়া বেতন। আচ্ছা, এই জাবেদায়ও কারো সমস্যা হওয়ার কথা? বলেন, এই জাবেদাও আপনাদের সমস্যা হয়? বলেন, বকেয়া বেতন 18 নাম্বার। যদি বকেয়া বেতন হয় তাহলে বকেয়া বেতন মানে আমাদের বেতন বকেয়া থাকার কারণে খরচটা বাড়ে। খরচ বাড়লে কি হয়? খরচ বাড়লে ডেবিট হয়। তা আমরা দিব বেতন হিসাব ডেবিট, স্যালারি বেতন হিসাব ডেবিট কত টাকা? 25,000 টাকা। তাহলে যে বেতনটা বকে আছে এই বেতনটা তো আমাকে দিতে হবে, আমার আপু, দায় বেড়ে আপনি গেছে। মিউট বেতন করেন। যত বকে হচ্ছে তত আমার দায় বাড়তেছে। দায় যদি বাড়ে কি হয়? আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা জিনিস বাড়লে ক্রেডিট হয়। তাহলে আমি আপনাকে তো বেতনটা দিতে হবে। এই যে বকেয়া বেতন যেটা আছে এটাকে আমরা দিব প্রদেয় বেতন হিসাব। ক্রেডিট কত টাকা? 25,000 টাকা বকেয়া, যা আমরা দিব। যে বেতনটা দিব এটাকে বলা হয় প্রদেয় বেতন। এরপর দেখেন স্যার 19 লেখা নাম্বারে যাবে? আপনাদের এখানে একটু কারেকশন আছে। আপনারা 19 নাম্বারে জাবেদাটা হবে বিনিয়োগের সুদ অর্জিত হয়েছে। আপনারা শীটের মধ্যে কারেকশন করে নেবেন। বিনিয়োগের সুদ অর্জিত হয়েছে, জাবেদা হচ্ছে এটা। তাহলে বিনিয়োগের সুদ যদি অর্জিত হয়, অর্থাৎ বিনিয়োগের সুদ আমি পাইলাম, তো যে জিনিসটা আমি পাবো
যে জিনিসটা আমি পাইছি এটাকে বলা হয় কি? প্রাপ্ত। যে জিনিসটা আমি পাই এটাকে বলা হয় প্রাপ্ত। আর বিনিয়োগের সুদ অর্জিত হওয়ার কারণে, ধরেন বলা হয়েছে বিনিয়োগের সুদ অর্জিত হয়েছে 2000 টাকা, আমি 2000 টাকার সুদ পাইলাম বিনিয়োগের। এখন এই 2000 টাকা আমার জন্য কি? আয়, সুদ আয়। তাহলে আমরা আয় যদি বাড়ে কি হয়? ক্রেডিট হয়, সুদ আয় ক্রেডিট। আর প্রাপ্ত সুদ, প্রাপ্ত সুদ দিবে কি? আদি আপু Debit। আপনি সাউন্ডটা অফ করেন। প্রাপ্ত সুদ ডেবিট। এরপর হচ্ছে সুদ আয় ইন্টারেস্ট আয়, এটা হচ্ছে ক্রেডিট। সুদ আয় ক্রেডিট আর প্রাপ্ত সুদ ডেবিট। ক্লিয়ার? স্যার এখানে নগদান হিসাব ডেবিট দিলে হবে না? হুম, কি আমি হিসাব? তো নগদ টাকা পাইছি, নগদান হিসাব। নগদান হিসাব। এখানে তো আপনার জাবেদাটা এখানে পুরোপুরি ছিল না, ক্লিয়ার ছিল না, বুঝছেন কিনা? এটা এটা তো আপনি ও- এটা আপনি এখনো কিন্তু আপনার হাতে টাকাটা আসে নাই। যদি টাকাটা এই এখানে জন্য আসতো, নগদ এখানে পুরো জাবেদাটা কিন্তু এখানে আপনার, আমি জানি না আপনারা কিভাবে দিচ্ছেন, আপনারা যে সমস্যাটা লিখছেন শুধু এভাবে লিখছেন, বুঝছেন কিনা? এটা কি নগদান হিসাব ডেবিট দিলে হবে কিনা স্যার? না, এটা আপনি দিবেন, না। এটা নগদান দিতে পারবেন না, এটা দিবেন প্রাপ্ত সুদ। প্রাপ্ত সুদ ডেবিট। এরপর আমরা বলেন 20 নাম্বারেও আপনাদের কি সমস্যা হয়েছে? অফিস সাপ্লাইজ ক্রয় 10,000 টাকা। এটাতে আবার কি সমস্যা হইলো? শুধু পণ্য দেখেন, 50% অফিস হারে সাপ্লাইজ লেখা তাই মনে ক্রয় হয়। করলে আমাদের কি বাড়ে? খরচ বাড়ে কিনা? অফিস সাপ্লাইজ কিনলে খরচ বাড়ে কিনা? খরচটা বাড়ে। তার মানে অফিস সাপ্লাইজ খরচ বাড়ছে, খরচ বাড়লে ডেবিট হয়, অফিস সাপ্লাইজ ডেবিট, অফিস সাপ্লাইজ খরচ ডেবিট। কত টাকা? নগদান 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। এরপর বলেন, এই যে 10,000 টাকার মধ্যে ব্র্যাকেট আরেকটা কথা আছে, 50% ধারে, 50% ধারে মানে কি? 50% বাকিতে। এখন দেখেন 10,000 টাকার 50% যদি বাকিতে হয়, তো বাকি 50% তার মানে নগদে। বুঝতে পারছেন? তার মানে আপনি 5,000 টাকার জি নগদে স্যার। কিনলেন আর 5,000 টাকা বাকিতে নিলেন। এখন আপনি নগদের জন্য নগদে কত টাকা দিলেন? ক্যাশ দিলেন 5,000 টাকা, নগদান হিসেব ক্রেডিট 5,000 টাকা। পাওনাদার। এরপর এই যে আপনার আরো 50% কি বাকিতে, এই বাকির জন্য হয়ে যাবে কি? পাওনাদার, বিবিধ বিবিধ পাওনাদার। পাওনাদার মানে কি? অ্যাকাউন্টস পেয়েবল। পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট কত টাকা? 5,000 টাকা। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। কি আপনাদের ক্লাস কি আজকে শেষ হবে না? আপনারা কি টায়ার্ড হয়ে গেছেন নাকি? না স্যার। বেশ, আমরা শেষ দিকে চলে আসছি, আর মনে হয় 5-6টা আছে, 28টা সম্ভবত আপনাদের এই সমস্যা ছিল। তাহলে এরপর দেখেন 21 নাম্বার, অফিস সাপ্লাই 4,000 টাকা ব্যবহার হয়নি। ব্যবহার হয়নি, যা ব্যবহার হয়নি এটাকে বলা হয় অব্যবহৃত। তার মানে এটা আপনার এই স্টকে আছে, আপনার সম্পদ তো এখান থেকে যায় নাই, আপনার স্টকে আছে, অব্যবহৃত, আচ্ছা। আনইউজড। তাহলে যা আপনি ব্যবহার করেন নাই, আনইউজড আছে, অফিস সাপ্লাই ডেবিট কত টাকা? 4,000 টাকা আপনি 4,000 ব্যবহার করেন টাকা। নাই। এরপর দেখেন, অব্যবহৃত অফিস ক্রেডিট। এখন দেখেন যা যা যেগুলো আপনি ব্যবহার করছেন, যা আপনি ব্যবহার করে ফেলছেন, এটা দিবেন অফিস সাপ্লাইজ খরচ হিসেবে। কারণ অফিস সাপ্লাইজ আপনি ব্যবহার করেননি মানে কি? অফিস সাপ্লাইজ ব্যবহার 4,000 টাকা ব্যবহার করেননি মানে হচ্ছে আপনি নিশ্চয়ই আগে অফিস সাপ্লাই কিনছেন, হোক সেটা 10,000 টাকার, 20,000 টাকার, 5,000 টাকার, যেটাই হোক। অথবা এমনও হইতে পারে আপনি অফিস সাপ্লাই 4,000 টাকার কিনছেন কিন্তু আপনি একটাও ব্যবহার করেন নাই। বুঝতে পারছেন? বুঝছেন কিনা? এখন দেখেন
আমরা যদি 4,000 টাকায় ধরি, 4,000 টাকার কিনলাম, 4,000 টাকা আমরা ব্যবহার করি নাই, তো তার মানে এই 4,000 টাকার অফিসের সাপ্লাইজ গুলো তো আমাদেরকে কিনে আনতে হয়েছে না? আমরা সেটা দিব যখন আমরা কিনলাম, এটার জন্য আমাদের টাকা খরচ হয়েছে কিনা, 4,000 টাকা খরচ হয়েছে কিনা, হয়েছে। আমরা দিব অফিস জি স্যার। সাপ্লাইজ খরচ, অফিস সাপ্লাইজ খরচ দিবেন ক্রেডিট। কত টাকা? 4,000 টাকা। যদি এখন জাবেদাটা যদি এরকম হয়, ওখানে যদি বলা থাকে এর আগে যদি আরেকটা জাবেদা থাকতো যে ওখানে 10,000 টাকার অফিস সাপ্লাইজ আপনি কিনছেন, তাহলে ওইভাবে আমরা ক্যালকুলেশনটা করতাম। যেহেতু এখানে কিছু বলা নাই, আপনারাও যেভাবে দিচ্ছেন এভাবে সলিউশনটা আপনাদেরকে দেওয়া হয়েছে। এরপর আসেন 22 নাম্বার। ঘুমাচ্ছেন কে কে? আর বেশি নাই, আর 5-6টা আছে মনে হয়, সম্ভবত বেশি না। আর একটু ওয়েট করেন, ধৈর্য তো অনেক ধরছেন, আর একটু ধৈর্য ধরেন। 22 নাম্বারে কি? জানুয়ারি 5 একটি ভবন নির্মাণের ড্রয়িং ও ডিজাইন তৈরি করার ফি বাবদ 2 লক্ষ টাকা নির্ধারণ করে চুক্তি করা হয় এবং 20,000 টাকা অগ্রিম পাওয়া যায়। 20,000 টাকা অগ্রিম পাওয়া যায়। তার মানে আপনি 20,000 টাকা নগদে পাইছেন, অগ্রিম পাইছেন, মানে কি আপনি নগদে ক্যাশ তো 20,000 টাকা, টাকা তো আপনার পকেটে চলে আসছে। টাকা পকেটে চলে আসছে কত? 20,000। এর জন্য দিব নগদান হিসাব ডেবিট, ক্যাশ ডেবিট কত টাকা? 20,000 টাকা। নগদান হিসাব ডেবিট 20,000 টাকা। এরপর এই যে 20,000 টাকা আপনার কি, আপনি ফি বাবদ চুক্তি করছেন, চুক্তি করে আপনি অগ্রিম টাকা নিছেন, অগ্রিম টাকা দিচ্ছেন, মানে আপনি টাকাটা চলে আসছে কিন্তু আপনি এখনো সার্ভিসটা দেন নাই, ডিজাইনটা এখনো করেন নাই। বুঝতে পারছেন? আমি সেবা দিলাম, সেবা এখনো দিনে কিন্তু টাকা পাইছি, এটাকে বলা হয় অনুপার্জিত আয়। ধরুন আপনারা যখন সবাই কোর্সে ভর্তি হয়েছেন, সবাই এখানে কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছেন না? ধরুন আপনি কোর্স ফি দিয়েছেন, তখন যখন কোর্স ফি দিয়েছেন তখন কি আমি আপনাদের ক্লাসটা নিছি? বলেন। না স্যার। আমি তো টাকা আয় করে ফেলছি, সবাই কোর্স ফি দিয়েছেন তখনই আমার টাকা আয় হয়ে গেছে, কিন্তু আমি তখন সেবাটা দিই নাই, সেবাটা এখন দিচ্ছি। ওই সময়ের জন্য আমার এটা হচ্ছে অনুপার্জিত আয়। এটাকে বলা হয় কি? অনুপার্জিত আয়। মনে থাকবে কিনা? তাহলে আয় করছি, এটা দিব ক্রেডিট, আয় বাড়লে ক্রেডিট হয়ে কত টাকা? 20,000 টাকা। মনে থাকবে কিনা বলেন? আমি সেবা না দিয়ে যদি কোনো কিছু আয় করি, এটাকে বলবো অনুপার্জিত আয়। ক্লিয়ার? ওকে। এরপর দেখেন 23 নাম্বার। জানুয়ারি 10 তারিখ আচ্ছা, এটা আরেকটা যাবে না। জানুয়ারি 5 তারিখে, তার মানে এখানে যে জানুয়ারি 5 তারিখ একটা তারিখ আছে, এই তারিখে কি হয়েছে? চুক্তিবদ্ধ কাজ। চুক্তিবদ্ধ কাজ কি ছিল? এখানে একটা চুক্তি হয়েছিল ড্রয়িং এবং ডিজাইন করার জন্য 2 লক্ষ টাকা একটা চুক্তি হয়েছে। ওই কাজটা এখানে সম্পন্ন হয়েছে কিন্তু আমরা এখনো বিল পাই নাই। ওই কাজটা আমরা সম্পন্ন করছি, সম্পন্ন করছি মানে এই টাকাটা আমি তার কাছে পাবো, তাহলে সে আমার কি? দেনাদার। তাহলে আমরা দিব দেনাদার হিসাব ডেবিট, অ্যাকাউন্টস অ্যাকাউন্টস রিসিভেবল, দেনাদার হিসাব কি? ডেবিট। কত টাকা? 2 লক্ষ টাকা। কত টাকা পাবো? 2 লক্ষ টাকা। এরপর এই যে দেখেন, এটা আমার কি আয় ছিল? আমি কাজটা এখন সম্পূর্ণ করে ফেলেছি, সেবাটা দিয়ে ফেলছি। যখন আমি সেবাটা দিই নাই, এটা ছিল আমার অনুপার্জিত আয়। যখন আমি সেবাটা দিয়ে দিলাম, এখন আমার এটা হয়ে যাবে সেবা আয়। বুঝতে পারছেন? বুঝছেন কিনা বলেন? সেবা আয়, সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত? 2 লক্ষ টাকা। বলে এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? আর যখন আমি 5 তারিখে বলছি আমি টাকা নিছি কিন্তু আমি সেবা দিই নাই, সেটা ছিল অনুপার্জিত আয়। কিন্তু এখন আমি সেবাটা দিয়ে ফেলছি, এটা আমার কাজটা, চুক্তিবদ্ধ কাজটি সম্পন্ন হয় কিন্তু আমি বিল পাই নাই, কিন্তু আমার এটা সম্পন্ন হয়ে গেছে, সেবাটা দিয়ে ফেলছি, এটাকে বলা হবে সেবা আয়। ক্লিয়ার? ওকে। স্যার টাকার পরিমাণ এখানে কম হবে এরপর না? হচ্ছে 24 নাম্বার। টাকার পরিমাণ কি হয়েছে? স্যার 23টা আবার একটু বলেন। টাকাটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন, আমার হাতে তো ক্যালকুলেটর নাই, এই জন্য আমি করতেছি না। আপনারা ক্যালকুলেশন করে নিন টাকা। আপনার এখানে মেন জিনিস হচ্ছে কি, টাকা তো আপনি ক্যালকুলেশন নিজেও করতে পারবেন, মেন জিনিস হচ্ছে ডেবিট ক্রেডিট আপনার ঠিক আছে কিনা। এরপর 24 তারিখ কি হয়েছে?
ড্রয়িং ও ডিজাইন তৈরি বাবদ 50,000 টাকা পাওয়া গেল। 24 তারিখে আপনি ড্রয়িং এবং ডিজাইন বাবদ কত টাকা পাইলেন? 50,000 টাকা পাইলেন। তো এই 50,000 টাকা আমাদের কি নগদে আসছে না ক্যাশ? ক্যাশ ডেবিট, নগদান ডেবিট কত টাকা? 50,000 টাকা। এরপর দেখেন নগদান হিসাব ডেবিট 50,000 টাকা। তাহলে ড্রয়িং এবং ডিজাইন তৈরি বাবদ আমরা 50,000 টাকা পাইলাম। এখন দেখেন এই যে ড্রয়িং এবং ডিজাইনটা আমরা করছি, এটা কি কোনো প্রোডাক্ট? এটা কোনো প্রোডাক্ট না, এটা হচ্ছে এক ধরনের সেবা। আমরা কিন্তু ড্রয়িং ডিজাইন এগুলো কিন্তু সেবার মধ্যে পড়ে, এগুলো কিন্তু কোনো ক্রয় বিক্রয় কোনো সিস্টেম নাই। তো এই সেবার জন্য আমরা লিখবো সেবা থেকে যে আয়টা হয় এটাকে বলা হয় সেবা আয়। সেবা আয় ক্রেডিট কত টাকা? 50,000 টাকা। এরপর বলেন 24 নাম্বার ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার হইলে বলেন 25 নাম্বার। 25 নাম্বারে দেখেন জমি বন্ধক রেখে ব্যাংক হতে ঋণ গ্রহণ 50,000 টাকা। জমি বন্ধক রেখে আমরা ব্যাংক থেকে কি করছি? ঋণ গ্রহণ করছি। তো 50,000 টাকা যদি আমরা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে, আমি তো টাকাটা পাইলাম। এখন টাকাটা আমি নগদেও পাইতে পারি, ব্যাংকেও পাইতে পারি, আমার ব্যাংক অ্যাকাউন্টও নিতে পারি, নগদেও নিতে পারি। এজন্য আমরা এখানে দিতে পারবো ক্যাশ। টাকাটা আমরা নগদেও নিতে পারি, ক্যাশ ডেবিট, নগদ টাকা বাড়বে কত টাকা? 50,000 টাকা। অথবা আমরা দিতে পারবো ব্যাংক ডেবিট। ব্যাংক ডেবিট আমরা ক্যাশও দিতে পারবো, ব্যাংক ডেবিট দুইটা দিতে পারবো। এরপর দেখেন ক্রেডিট আমরা কি দিব? আমরা যার কাছে জমিটা বন্ধক রাখছি সেটা যে কোনো কিছু বন্ধক রেখে যে ঋণ গ্রহণ করা হয় এটাকে বলা হয় বন্ধকি ঋণ। এটাকে কি বলা হয়? বন্ধকি ঋণ। তাহলে আমরা বন্ধকি ঋণ কি দিব? লোন হচ্ছে ক্রেডিট, বন্ধকি ঋণ কি? ক্রেডিট কত টাকা? 50,000 টাকা। বুঝতে পারছেন? স্যার ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট দিলে হবে না স্যার? নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। কি বুঝিনি কি বলছেন? স্যার ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট দিলে ব্যাংক হবে ঋণ না? ক্রেডিট বলেছে। ব্যাংক ঋণ আপনি কেন ক্রেডিট? ব্যাংক ঋণ তো আমরা ক্রেডিটই দিছি। ব্যাংক ঋণ আমি বলি এখানে দেখেন আপনি তো এখানে ব্যাংক থেকে ঋণ নেন নাই। এখানে যদি জমি বন্ধকের কথা না বলা থাকতো, এখানে আপনি একটা স্থায়ী সম্পদ বন্ধক রাখছেন। আপনি যদি সরাসরি ব্যাংক থেকে ঋণ নিতেন তাহলে এখানে লিখতে পারতেন ব্যাংক ঋণ। বুঝছেন কিনা? যেহেতু আমরা সরাসরি ব্যাংক থেকে ঋণ নিতে পারিনি, আমরা একটা ধরেন আপনি আপনার এক বন্ধুর কাছে জমি, আপনার জমি বন্ধক রেখে ঋণটা নিলেন ব্যাংক থেকে। এখন এজন্য এখানে লিখতে হবে বন্ধকি ঋণ। বুঝছেন কিনা? আমরা যদি ব্যাংক থেকে নিতাম তাহলে ব্যাংক ঋণ লিখতে পারি, কিন্তু আমরা তো ব্যাংক থেকে সরাসরি নিতে পারি না, জমি বন্ধক রাখছি, একটা স্থায়ী সম্পদ আপনি বন্ধক রাখছেন, এজন্য লিখতে হবে বন্ধকি ঋণ হিসাব। বন্ধকি ঋণ হিসাব। এখন ক্লিয়ার কিনা বলেন? এরপর দেখেন 26 নাম্বার। 26 নাম্বারে কি বলছে? ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো 6,000 টাকা। ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয়। তো ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা যদি পণ্য কিনি, যেভাবে আমরা পণ্য কিনি কি হয়? পারচেজ ডেবিট হয়। পারচেজ পণ্য ক্রয় ডেবিট। ক্রয় করলে পণ্য আমাদের কাছে আসে, পণ্য ক্রয় ডেবিট কত টাকা? 6,000 টাকা। এরপর দেখেন পণ্য কিনলাম ক্রেডিট কার্ডের মাধ্যমে। ক্রেডিট কার্ডের মাধ্যমে মানে কি? আমার একটা ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আমি পণ্য কিনি, এই টাকাটা ক্রেডিট কার্ডে আমরা যে টাকাটা ব্যবহার করি এটা ব্যাংকে কি করা যায়? ব্যাংক ঋণ হিসেবে ধরা হয়। কেন? কারণ ক্রেডিট কার্ডটা ইউজ করা হয় ব্যাংক থেকে ঋণ হিসেবে ব্যবহার করার জন্য। আপনার অ্যাকাউন্টে ইমার্জেন্সি, ধরেন আপনি শপিং করতে গেছেন, আপনার কাছে পকেটে টাকা নাই, আপনার কার্ডে টাকা আছে 2,000 টাকা, কিন্তু আপনার তখন বিল আসছে 50,000 টাকা। এখন প্রত্যেকজনের এক একটা লিমিট থাকে, কারো 10,000, 20,000, 50,000, এটা এক একজনের এক একটা লিমিট থাকে। এখন আপনি খরচ করছেন ধরেন 2,000 টাকা আসছে, আপনি খরচ করছেন 5,000, বাকি 3,000 টাকা ব্যাংক ঋণ হিসেবে আপনাকে ওই ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকাটা ব্যাংক দিয়ে দিবে।
আপনি ব্যাংকের টাকা ইউজ করতে পারবেন, এটাকে বলা হয় ব্যাংক ঋণ। এজন্য ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি পণ্য কেনা হয় এটাকে ধরতে হবে কি ব্যাংক ঋণ। ব্যাংক ঋণটা আপনার জন্য দায়, আপনার দায় বাড়লে কি হয়, ক্রেডিট হয়। তাহলে আমরা দিব ব্যাংক ঋণ হিসাব, ব্যাংক লোন, ব্যাংক ঋণ হিসাব কি ক্রেডিট ৬০০০ টাকা। বুঝতে পারছেন কিনা ক্রেডিট কার্ডে পণ্য কিনলে আপনার ব্যাংক ঋণ কেন হবে? বলেন বুঝতে পারছেন, ক্লিয়ার? এরপর স্যার বুঝতে পারছি স্যার। তাহলে ২৭ নম্বরে কি বলছে, আমেরিকা পণ্য রপ্তানি করা হলো 5 লক্ষ টাকা। আমেরিকা যদি আমি পণ্য রপ্তানি করি, আমেরিকা যদি আমি পণ্য রপ্তানি করি, দেখেন তার মানে আমি একটা জিনিস বিক্রি করছি, বিক্রি করে আমরা যখন পণ্য রপ্তানি করি, পণ্য রপ্তানি করে পণ্য বিদেশে যে পণ্যগুলো বিক্রি, এগুলোর টাকাটা আমরা সরাসরি পাই না, ক্যাশে পাই না, এগুলো ব্যাংকের মাধ্যমে আমরা পাই, এলসির মাধ্যমে। এলসি করতে হয় পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে, এলসি করতে হয়। এলসিটা কোথায় করতে হয়? ব্যাংকে করতে হয়। টাকাটা আমরা বিক্রি করলে ব্যাংকে আসে, আমরা যদি কোনো কিছু আমদানি করি আমাদের টাকাটাও ব্যাংকের মাধ্যমে যায়। এজন্য আমদানি রপ্তানির ক্ষেত্রে সবসময় হবে কি ব্যাংক হিসাব। বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার কিনা? আমরা দিব ব্যাংক হিসাব। আমেরিকার পণ্য রপ্তানি করার পরে যে টাকাটা আমি পাবো এটা আমার আসবে ব্যাংকে। এই টাকাটা কোথায় আসবে? ব্যাংকে, এলসির মাধ্যমে। তাহলে আমরা দিব ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট 5 লক্ষ টাকা। এরপর যেহেতু আমরা পণ্যটাকে বিক্রি করছি, রপ্তানি করার পর পণ্যটা আমাদের কাছ থেকে চলে গেছে, কেন চলে গেছে? বিক্রি করার কারণে চলে গেছে, আমরা দিব সেলস, বিক্রয় ক্রেডিট। যা চলে যায় ক্রেডিট হয়। বিক্রি করছি, পণ্য চলে গেছে, পণ্য হিসাব লেখা যায় না, বিক্রি করার কারণে গেছে, সেলস হিসাব ক্রেডিট 5 লক্ষ টাকা। বলেন ক্লিয়ার? এরপর দেখেন আমদানি। চীন থেকে যদি আমি 2 লক্ষ টাকার পণ্য আমদানি করি, আমদানি করার মানে হচ্ছে পণ্যটা আমি ক্রয় করে নিয়ে আসতেছি, পণ্যটা ক্রয় করে নিয়ে আসতেছি। তার মানে কি হয়, পণ্য ক্রয়ের যাবে দেখি পারচেজ ডেবিট, পণ্য ক্রয় ডেবিট। পণ্য কিনলাম, এটা হবে ডেবিট, কত টাকা? 2 লক্ষ টাকা, 2 লাখ টাকা। এরপর দেখেন এই যে পণ্যটা আমদানি করলাম, আমাকে তো টাকাটা দিতে হবে, আমি টাকাটা কিসে দিব? পণ্য রপ্তানি এবং আমদানির ক্ষেত্রে সবসময় ট্রানজাকশন হয় ব্যাংকে, এলসির মাধ্যমে। এজন্য আমরা এলসি করি কিসের মাধ্যমে? ব্যাংকের এলসি করি। এজন্য যেহেতু আমরা এই টাকাটা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করি, এজন্য আমরা লিখব ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক ক্রেডিট কত টাকা? 2 লাখ টাকা। বুঝছেন কিনা বলেন? এই 28টা জি স্যার। কনফিউশন ছিল, সবগুলো কনফিউশন আপনাদের ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এরপরও যারা বুঝবেন না তারা রেকর্ডটা আবার দেখে নেবেন। চেষ্টা করছি যে আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য, প্রত্যেকের সমস্যাগুলো যেন সহজে আপনারা বুঝতে পারেন। আমার মনে হয় আজকে কতক্ষণ, 1 ঘন্টার বেশি তো হয়ে গেছে ক্লাস, হয়েছে না? 1.5 ঘন্টা হয়েছে সম্ভবত, আরো বেশি হইতে পারে। আচ্ছা বলেন আপনারা বুঝছেন কিনা বলেন। জি স্যার, বুঝতে পারছি। বলেন আপনাদের কাছে কি কঠিন মনে হয়েছে না সহজ মনে হয়েছে? হুম, বলেন। মাথা কি এখন হালকা লাগতেছে না আগের মতো ভারী ভারী লাগতেছে? আপনারা বুঝছেন কিনা, আপনাদের মন ফ্রেশ হয়েছে কিনা, খুশি হয়েছেন কিনা? বুঝতে এখন পেরেছি। কি আগের থেকে একটু শান্তি লাগতেছে কিনা বলেন। জি স্যার। তাহলে জাবেদা নিয়ে মোটামুটি শান্তি পাচ্ছেন কিনা বলেন। পরীক্ষা যদি আসে এখান থেকে আর কোনোভাবে ভুল করা যাবে না। প্রথমে আমরা ফাউন্ডেশন, বলেন আমরা আপনাদেরকে যদি আমরা এভাবে প্রত্যেকটা ক্লাস করাই, ফাউন্ডেশন ক্লাস, ধর প্রত্যেকটা টপিক আমরা বেসিক ফাউন্ডেশন দিব, কনসেপ্ট ক্লিয়ার করব। এরপর আমরা কি করতেছি, প্র্যাকটিস করাচ্ছি, রিয়েল প্র্যাকটিস। এরপরে সলভ ক্লাস দিলাম। এইভাবে যে আমরা ক্লাসটা করতেছি, আপনাদের কাছে কি মনে হচ্ছে, আপনারা কতটুকু উপকৃত হবেন বা আপনাদের জন্য কতটুকু ইফেক্টিভ এটা আপনারা মনে করেন? আবার প্রত্যেকটা ক্লাসের পরে পরীক্ষা নিচ্ছি। আমাদের যে সিস্টেমে আমি আপনাদেরকে পরীক্ষা পর্যন্ত নিয়ে যাইতে চাই, এই সিস্টেমে আপনারা কতটুকু আপনাদের স্বপ্ন পূরণ হবে মনে করেন, অথবা কতটুকু আপনারা স্যাটিসফাইড আপনারা বলেন। আজকে আপনাদের কথা দেখি শুনি। যেহেতু ল্যাপটপে আজকে কথা শোনা যাচ্ছে আপনাদের, মাঝে মাঝে সমস্যা হয়, অনেক সময়
আপনারা শুনেন না অথবা আমি শুনি না, আজকে আপনারাও শুনতেছেন আমিও শুনতেছি, আপনারা বলেন, বুঝতে পেরেছি আজকে আলহামদুলিল্লাহ। একজন একজন করে বলেন। এই প্রথম কে বলতে জি চান? স্যার, আজকে অনেক ভালো ক্লাস হয়েছে। আজকে স্যার সবাইকে আমি বলতে বলার চাই সুযোগ দিব, একজন একজন করে বলেন। স্যার আমি বলতে চাই বলেন। স্যার, প্রথম থেকে ক্লাসে ছিলাম, সব কিছু মানে একটু কনফিউশন ছিল, তবে এই ক্লাসের মাধ্যমে পুরোটা আর কি ক্লিয়ার হয়েছে। আর আপনার ক্লাসে তো স্যার পুরোটাই সন্তুষ্ট, ঠিক আছে। আশা করি আমাদের সবারই উপকার হবে এরকম ক্লাস নিলে। ওকে, থ্যাংক ইউ। এরপরে কে বলতে চান, কার অনুভূতি প্রকাশ করতে চান? স্যার আমার যে আলাদাতে যথেষ্ট পরিমাণ সমস্যা ছিল, আমি তো বলেছিলাম স্যার আপনাকে, আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু কমার্স ছিল না এইচএসসি তে, আমার অনেক প্রবলেম ছিল। আলহামদুলিল্লাহ আজকে আজকে আপনার ক্লাস ওয়ান প্লাস কি নাম আপনার? এটা আবার কি নাম? আপনি নিজের নাম লিখেন না কেন? মিশু স্যার, একটা নাম লেখাই ছিল। এখানে নাম দেখা যাচ্ছে না, ওয়ান প্লাস দেখা যাচ্ছে। বলেন, এরপরে কে বলতে চান? দ্রুত সবাই 30 সেকেন্ডের মধ্যে কথা শেষ করবেন। স্যার আমাদের ক্লাসগুলো কি স্যার এগুলা সিলেবাস অনুযায়ী হচ্ছে তো, তাই তো? কি বুঝিনি, কি বলছেন আপনি? সিলেবাস অনুযায়ী, হ্যালো স্যার, সিলেবাস অনুযায়ী হচ্ছে তো? আপনার কি মনে হয়, আপনি কি মনে করেন? স্যার আমি তো সিলেবাস দেখি না, আপনি তো সিলেবাস তো আমিও দেখি নাই। আপনাদেরকে এখনো সিলেবাস দিছে? বলেন না, তো। এটা আমরা এখন, এখনো আপনি আপনি প্রথমের বিগত রেকর্ড গুলো দেখেন নাই কেন? বলেন, যারা বিগত ওইটাই record ওইটাই 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 আমি বলি, আপনারা যারা যারা আগের ক্লাস দেখবেন না তারা নতুন করে কোনো প্রশ্ন করবেন না, ঠিক আছে? তাদের জন্য এটা হচ্ছে পানিশমেন্ট। আমাদের প্রথম ক্লাসে বলা হয়েছে আমরা ক্লাসগুলো করব 18তম সিলেবাস অনুযায়ী। এরপর 19তম জন্য নতুন সিলেবাস যখন দিবে ওই টপিকগুলো আমরা তখন করব, ঠিক আছে? আপনারা আর কথা বলার সুযোগ নেই, বলেন। যারা আগের আগের রেকর্ড গুলো দেখেন নাই তারা পুরাতন প্রশ্ন আমরা এখানে নতুন করে শুনতে চাই না। কারণ কি সিলেবাস অনুযায়ী ক্লাস হচ্ছে এটা আপনাদেরকে শুরুতে বলছি কিনা বলেন তো, যারা শুরু থেকে ছিলেন। জি স্যার। এখন আজকে 4টা ক্লাস যাওয়ার পর যদি আপনি বলেন আমরা কোন সিলেবাস অনুযায়ী পড়ালেখা আসলে করতেছি, তো আপনার তো পরীক্ষা দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। সবাই অবশ্যই প্রথম থেকে রেকর্ড গুলো দেখে আসবেন, ঠিক আছে? কারণ আপনাদের অনেক জি স্যার। অনেক প্রশ্ন করেন যেগুলো দেখা যায় আমরা পিছনে আলোচনা করে ফেলছি। এটার জন্য দেখা যায় এখন আপনি একটা যে কথাটা বলছেন এটার জন্য অনেকেই দুই থেকে তিনজন কথা বলার সুযোগটা এই মুহূর্তে সে বলতে পারতো, কিন্তু আপনার এটা ছিল কি অপ্রয়োজনীয় একটা কথা, যেটা আমরা আগে বলে ফেলছি কি অনুযায়ী ক্লাস হচ্ছে, আগে এগুলো বলা হয়েছে। এরপর বলেন, আর এরপরে কে কথা বলবেন বলেন। জি স্যার, আপনাকে ধন্যবাদ স্যার। আমি তো আগে বিদ্যালয়তে ছিলাম, আপনার ক্লাস করছি, অনেক ভালো। এখন এই ক্লাসগুলো আমি এলোমেলো করে ফেলছি, আমার একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি তো, আশা করি রেকর্ড গুলো দেখলে ঠিক হয়ে যাবে। আপনি এখন রেকর্ড গুলো সব অবশ্যই দেখবেন, ভালো করে দেখবেন। জি, আমি গত বছরও রিটার্ন দিছিলাম, আসলে অনেক কারণ আমি কত করি না বেশি, কারণ আমি সব এলোমেলো করে ফেলছি। এখন ছুটি নিয়েছি রবিবার থেকে 5 দিনের। এখন ক্লাসগুলো দেখার পর আশা করি ইনশাল্লাহ উপকৃত হবে। ওকে, ধন্যবাদ পড়েন, স্যার, আপনি আপনাকে ভালো করে অসংখ্য পড়েন। পড়তে গিয়ে যদি কোনো সমস্যা হয় আপনার গ্রুপে অনেক মেম্বার আছে, সবার কাছ থেকে সহযোগিতা নেবেন, সবাই সবাইকে সহযোগিতা করবেন। আমার যদি কোনো ধন্যবাদ। সহযোগিতা লাগে সেটা আপনারা নিতে পারবেন। ওকে, আপনাকে ধন্যবাদ। স্যার, এরপরে কে কথা বলবেন? স্যার জাবেদায় আমার অনেক প্রবলেম ছিল, বিশেষ করে বাট্টা ভ্যাট এগুলো নিয়ে খুবই কনফিউশনে ছিলাম। তো আজকের ক্লাসটা করার পরে স্যার কনফিউশন একদম দূর হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এভাবে ক্লাস করলে আশা করি যে উম, ভালো ফলাফল পাবো ওকে, ইনশাল্লাহ। মনোযোগ দিয়ে ক্লাস করবেন, আশা করি আপনারা পারবেন। এরপর কে বলবেন? কি আপনারা ঘুমাচ্ছেন কিনা? না স্যার। শহীদুল্লাহ কায়সার নাকি?
শহীদুল্লাহ কায়সার, মোহাম্মদ তরিকুল ইসলাম, জুমানা আফরোজ, জি স্যার আসিফ। বলেন আর কারো কোনো কথা আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন, কে বলছেন? আপনার ক্লাসগুলো খুব ভালো লাগতেছে। শহীদুল্লাহ কাইসার স্যার। ও শহীদুল্লাহ কায়সার, বলেন কি অবস্থা আপনার? আপনার ক্লাসগুলো খুব ভালো লাগছে। 18তম আপনার নিবন্ধন ক্লাস করছি। ভাগ্যক্রমে ভাইভাতে বাদ পড়ে গেছি, তবে আপনার ক্লাসগুলো খুব ভালো লাগতেছে। যেগুলো কনফিউজ ছিল এগুলো এখন দূর হয়ে যাচ্ছে স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। এইভাবে ক্লাসগুলো করলে আমাদের ভালো হইতেছে। ওকে, ইনশাল্লাহ আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন এইবার যেন ভাইভাতে বাদ না পড়েন। এবার আপনাকে অবশ্যই আমরা সুপারিশ প্রাপ্ত হিসেবে দেখতে চাই। আশা করি আপনি পারবেন, যেহেতু গতবার রিটেন আপনি পাস করছেন, এবারও আপনি আশা করি চেষ্টা করলে অবশ্যই পারবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। ওকে, এরপর কে কথা বলতে চান? পূজা রায়, আপনার কি অবস্থা বলেন? পড়াশোনা আপনি করতেছেন? ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা? ধরেন আপনারা এখানে নমস্কার। এখানে আপনারা অনেকে আছেন আগে কিন্তু আমার ক্লাস করেন নাই, অত এই প্রথম আমার কোর্স করতেছেন। যেমন পূজারায় সম্ভবত আগে আমার কোর্স করেন নাই, এই প্রথম আপনি করতেছেন। এখন একটা নতুন, হ্যাঁ স্যার, হ্যাঁ আপনার কাছে কি মনে হচ্ছে আপনি কতটুকু ইমপ্রুভমেন্ট করতে পারছেন? আগে থেকে আপনার ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা, অথবা এভাবে আমাদের স্যার। course আপনি কতটুকু ইফেক্টিভ মনে করতেছেন, বা এভাবে যদি আমরা কন্টিনিউ করি পরীক্ষা পর্যন্ত কতটুকু আপনি ইফেক্টিভ হবে বলে মনে করেন? স্যার, ব্যবসায় শিক্ষায় বিশেষ করে আমার অনেক পিছিয়ে ছিলাম। তো আমি অল্প কয়েকটাই ক্লাস পাইছি, এর আগে অল্প কিছু পেয়েছি। তো অনেক ভালো ইমপ্রুভমেন্ট করছি এই কয়েকদিনই, মাত্র অল্প কয়েকদিনই। স্যার অনেক ধন্যবাদ। আপু অনেক ভালো করতেছে স্যার। এ মিশু, না, চেষ্টা করতেছি, খুব চেষ্টা করতেছি। আপনি তো পড়ালেখা করেন না। হ্যাঁ, আমি অনেক ফাঁকিবাজ। আমি জানি আপনারা কে পড়াশোনা করেন কে পড়াশোনা করেন না, আমি জানি। ঠিক আছে, এরপর বলেন স্যার, আর কারো কোনো কথা আছে কিনা? স্যার একটা রিপিট কোশ্চেন করবো? বলেন। বলছিলাম স্যার, এই যে সার্কুলার উপরে স্যার কি 2 মাসের মতো সময় পাবো নাকি তার চেয়ে কম? 2 মাস, কমপক্ষে 1.5 মাস পাবেন, সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস পাবেন। ঠিক আছে, স্যার আমরা কি কোর্সটা কমপ্লিট করতে পারবো? পারবেন না কেন? স্যার যেখানে আছে কোনো সমস্যা নাই, আপনারা চিন্তা করবেন না। পারবেন স্যার না কেন? যেখানে স্যার আছে আছে এখন যেখানে, আপনারা কিভাবে বলেন কমপ্লিট করতে পারবেন না? স্যার আছে, স্যার তো অবশ্যই আছে, আমরা পারবো অবশ্যই। তাহলে এখন যেরকম আপনারা ইনশাআল্লাহ। রিল্যাক্সে পড়তেছেন, সার্কুলারের পরে এরকম রিল্যাক্স সময় কম পাবেন, তখন পড়ার চাপ বাড়বে। জি স্যার, ওইটাই বলতেছিলাম। তখন তারপরে চাপ, জেনারেল পার্ট আছে, তখন সবকিছু না, মিলে আপনি তখন অনেক বেশি জেনারেল চাপ পার্ট পড়ার পড়বে। সুযোগ পাবেন না। আমি সবাইকে আগেই বলছি আপনারা জেনারেল পার্টটা অবশ্যই সার্কুলার আগে শেষ করেন, কারণ আমি সার্কুলারের পর আপনাদেরকে প্রেসার দিব প্রচুর। তখন আপনারা বিষয়ভিত্তিক জি শেষ করবেন নাকি জেনারেল পার্ট শেষ করবেন, তখন আপনাদের অবস্থা নাস্তানাবুদ হয়ে যাবে। আপনারা অবশ্যই চেষ্টা করেন সার্কুলারের আগে জেনারেল পার্টটা শেষ করার। সার্কুলার তো জি এর স্যার। মধ্যে দিয়ে ওই দিলাম। জন্যই স্যার কোশ্চেনটা করছিলাম। ঠিক আছে, জেনারেল পার্টের অবস্থা একটু খারাপ, ওই জন্য। জেনারেল পার্ট আপনারা আপনারা এখনই শেষ আপনারা করেন। আপনারা সবাই স্যারের প্রতি আস্থা বিশ্বাস রাখেন। আশা করি আমাদের সিলেবাসটা স্যার কমপ্লিট করতে পারবে। আমার দৃঢ় বিশ্বাস আছে স্যারের প্রতি আমার। ওকে, আর কারো কোনো কথা আছে? ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক দিন পর আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। জি আশা স্যার। করি সবাই নিয়মিত ক্লাস করবেন এবং রেকর্ড গুলো বারবার দেখবেন, যেন আপনার সমস্যা, আপনি কনফিউশন ক্লিয়ার করতে পারেন। এরপরে যদি আপনাদের সমস্যা মনে করেন, আপনি গ্রুপে, এখানে সবাই আপনাদের এখানে কিন্তু অনেকে আছে খুব এক্সপার্ট, ভালো আছে, ভালো অবস্থানে আছে, ভালো পজিশনে আছে, যারা পাস অনায়াসে করে ফেলবে। আপনারা সবাই চেষ্টা করবেন অন্যদেরকে হেল্প করার জন্য।
সবাই যেন এখানে পাশ করতে পারে। আপনাদের গ্রুপের সবাই সহযোগিতা করে সবাইকে যেন একসাথে যোগদান পত্র নিয়ে সবাই একসাথে জয়েন করতে পারেন, এই টার্গেটে সবাই পড়াশোনা করেন। আর যতটুকু সাপোর্ট দরকার আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে সর্বোচ্চটা দেওয়ার। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।